আচ্ছা, তো ইলেকট্রিক আর ম্যাগনেটিক ফিল্ডে হচ্ছে আমরা ইলেকট্রিক ফিল্ড নিয়ে আগে পড়ছিলাম। তো ইলেকট্রিক ফিল্ডে মেইনলি তোমাদের কনসেপ্ট হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স নিয়ে জানতে হয়। ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স হচ্ছে মেইনলি দুইটা চার্জের মধ্যে অ্যাট্রাকশন হইতে পারে বা রিপালশন হইতে পারে। লাইক চার্জ হইলে রিপেল করবে, অপোজিট চার্জ হইলে অ্যাট্রাক্ট করবে। চার্জের সম্পর্কে আমরা কিছু ক্যারেক্টারিস্টিক্স ও লেভেল থেকে পড়ে আসছি। বলা হচ্ছিল যে ফ্রিকশনের কারণে আমরা চার্জ এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার করতে পারি। পজিটিভ চার্জ হলে সেখানে আমরা বলবো যে ইলেকট্রনে কম আছে, সো বলবো যে নেগেটিভ চার্জ মানে ল্যাক অফ ইলেকট্রন। আর নেগেটিভলি চার্জ মানে সেখানে ইলেকট্রন এক্সেস থাকে। লাইক চার্জ রিপেল করে, আনলাইক চার্জ অ্যাট্রাক্ট করে, তোমরা জানো। আর চার্জ সম্পর্কে আমরা জানি যে চার্জ হচ্ছে নাম্বার অফ চার্জ ইনটু চার্জ অফ ইচ ইলেকট্রন, মানে এক একটা ইলেকট্রনের নাম্বার চার্জ তো আমরা জানি, রাইট? 1.6 ইন্টু 10⁻⁻19 যেটা। তো সেটার সাথে আমরা নাম্বার অফ ইলেকট্রনস দিয়ে ইনটু করি সাধারণত। করলে আমরা টোটাল চার্জটা পেতে পারি একটা সার্টেন চার্জ অবজেক্টের। হ্যাঁ, ইলেকট্রোস্ট্যাটিক নাম্বার অফ কি বললা? নাম্বার অফ ইলেকট্রনস বা নাম্বার অফ ও পার্টিকল ও আর কি, ও, সেটা বুঝছি। ইলেকট্রনও হইতে পারে, প্রোটনও হইতে পারে। প্রোটনের চার্জও আসলে এটাই ধরা হয়। সো ইয়া, নাম্বারটা প্রোটনেরও ইলেকট্রনেরও হইতে পারে। বাট সাধারণত আমরা ইলেকট্রনের চার্জ দিয়ে ডিফাইন করি। সো ই ই এনটা হচ্ছে নাম্বার অফ, মানে হোল নাম্বার হবে অবশ্যই, মানে এটা একটা ফ্র্যাকশন হইতে পারবে না। ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স সম্পর্কে আমরা পড়ছিলাম যে এটা এরকম একটা ইকুয়েশন ডিরাইভ করা হয় যেখানে দেখা যাচ্ছে যে ফোর্সটা হচ্ছে প্রপোর্শনাল টু কিউ ওয়ান প্রপোর্শনাল টু কিউ টু, যেখানে কিউ ওয়ান আর কিউ টু হচ্ছে দুইটা চার্জড অবজেক্টের চার্জ, আর ইনভার্সলি প্রপোর্শনাল টু আর স্কোয়ার, যেখানে আর হচ্ছে ডিস্টেন্স বিটুইন দ্য টু চার্জেস আর কি। তো এখান থেকে হ্যাঁ, আমাদেরকে এই ডিরেকশন দেখাতে হবে, ডিরেকশনটা। না, দেখাইতে হইলেও তোমরা দেখাবা, তোমরা তো এই দুইটা রিলেশনশিপ তো তোমরা জানো। এটা জাস্ট একত্র করে দিলেই তো এটা হয় আইসা পড়ে, রাইট? সো এটা আসলে তেমন, এটা কিন্তু তেমন বুঝছি কিছু ভাইয়া। না বলতে গেলে। তো এখান থেকে প্রপোর্শনাল সাইন সরাইলে একটা কনস্ট্যান্ট আসে, যে কনস্ট্যান্টকে বলে কুলাম্বস কনস্ট্যান্ট। কুলাম্ব কনস্ট্যান্টের ফর্মুলা হচ্ছে 1/4 পাই ই বা 4 পাই এপসিলন বলে, যেখানে এটা তো দেওয়া এপসিলন থাকবে না। অ্যাকচুয়ালি এপসিলনের ভ্যালুটা মেবি দেওয়া থাকে, যে এটা দেওয়া থাকে আর কি। এপসিলনটা তোমাদেরকে দেওয়া থাকবে। এপসিলন স্ট্যান্ডস ফর পারমিটিভিটি। পারমিটিভিটি তোমাদেরকে হচ্ছে ভ্যাকিউমের পারমিটিভিটি কোশ্চেনে দিয়ে দিবে, অথবা তোমাদেরকে যদি ওয়াটার বা বাতাস বা পানিতে, মানে তোমাদের ক্যালকুলেশন যদি এয়ারে করতে হয় বা ওয়াটারের মধ্যে করতে হয়, তোমাদেরকে তখন ওই মিডিয়ার পারমিটিভিটি দিয়ে দিবে, এটা মুখস্থ করা লাগে না। বাট হ্যাঁ, এটা অবভিয়াসলি, কোয়েশ্চেন যে হ্যাঁ বলো। এগুলো কোয়েশ্চেন মানে আমাদেরকে পারমিটিভিটি দেওয়া থাকবে, বাট আমাদেরকে এটা বের বের করতে বলবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই টাইপের হইতে পারে। ধরো পারমিটিভিটি দিয়ে দিছে, তোমার ক্যালকুলেশনে কে লাগবে, তখন তোমরা এই ফর্মুলাতে বসালে কেটা বের করতে পারবে আর কি। তো কেটে এখানে কি বোঝাচ্ছে আমাদেরকে? শুধু কনস্ট্যান্ট? কেটা একটা কনস্ট্যান্ট, যেটাকে বলে কুলাম্বস ল কনস্ট্যান্ট, সেটা তোমরা এখানে ইউজুয়ালি বসাইতে হয়, বসালে তোমরা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সটা বের করতে পারবে আর কি। তো মেনলি এটা আমাদেরকে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স থেকে আসে। হ্যাঁ, মানে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সের ইকুয়েশনের মধ্যে এটা মেইনলি কাজে আসে আর কি। আর পারমিটিভিটি অবভিয়াসলি মিডিয়া স্পেসিফিক। সো ভ্যাকুয়াম এটার পারমিটিভিটির ভ্যালু একরকম, পানিতে একরকম, বাতাসে একরকম। সো ইয়া, এটা তোমাদের মিডিয়া অনুযায়ী তোমাদের কোশ্চেনে ইনফরমেশনটা দেওয়া থাকবে। পারমিটিভিটির ইউনিট হচ্ছে নিউটন মিটার স্কোয়ার পার কুলম স্কোয়ার। সেটা তোমরা বের করতে পারো হচ্ছে কিভাবে, এখান থেকে কেটাকে সাবজেক্ট করবা। এখান থেকে কে সাবজেক্ট করলে এই নিউটন মিটার স্কোয়ার পার কুলম স্কোয়ার ইউনিটটা চলে আসে। সো এইভাবে ইউনিটটা দেওয়া হয়। এবং আমরা দেখতে পারতেছি যে দেখো এখানে বলা হয়েছে যে ফোর্স নাকি প্রপোর্শনাল টু কে, বাট কেটাকে ভাঙলে আবার আসে 1/4 পাই ই নট, রাইট? বা হ্যাঁ, পারমিটিভিটি। তাহলে আলটিমেটলি ফোর্সের সাথে আমরা পারমিটিভিটির সম্পর্ক কি দেখতেছি, ইনভার্স নাকি ডিরেক্ট? ইনভার্স। ইনভার্স, রাইট? তো মিডিয়ার পারমিটিভিটি যত বেশি হবে, এই যে এখানে বলা হয়েছিল, এই যে একটা মিডিয়ার পারমিটিভিটি যত বেশি হবে সেই মিডিয়াতে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স তত কম কাজ করতে পারে। ভাইয়া, যদি এপসিলনের ফর্মুলা যদি দেখতে চাই, তাহলে ওটা তো তাহলে আমাদের মানে 1/4 পাই কে আসে তাইলে। ওয়েট, কে হচ্ছে 1/4, হ্যাঁ 1/4 পাই কে আসবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বাট হ্যাঁ, ঠিক আছে। এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে এটা নিয়ে। ধরো সোডিয়াম আয়ন আর ক্লোরাইড আয়ন, এদের মধ্যে বাতাসে অ্যাট্রাকশনটা কিরকম আর ওয়াটারে অ্যাট্রাকশনটা কিরকম সেটা বোঝার জন্য দেখো এপসিলন মানে পারমিটিভিটির একটা রিলেশনশিপ দেওয়া আছে। বলা হচ্ছে পারমিটিভিটি এয়ারেরটা ধরো পারমিটিভিটি অ্যাট এ, আর ওয়াটারের পারমিটিভিটি দেখো কত দেওয়া হয়েছে, 80 টাইমস দ্যাট অ্যাট এ, রাইট? দেখা যাচ্ছে মানে বাতাসে পারমিটিভিটি যা হবে, পানিতে তোমরা ধইরা নাও ওয়াটারে পারমিটিভিটি সেটার 80 টাইমস কম হবে। বেশি, না বেশি ও, বেশি বেশি। বেশি। তো
পারমিটিভিটি বেশি মানে কি, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স কোথায় বেশি কোথায় কম? ডেন্স জায়গায় বেশি। না না, ডেন্স টেন্স বাদ দাও, ওয়াটার আর এয়ারের কম্পারিজন করো। ওয়াটার বেশি। ওয়াটারে কম। দেখো, ওয়াটারে পারমিটিভিটি বেশি বলা হইতেছে, বলা হচ্ছে যে ওয়াটারের পারমিটিভিটি নাকি 80 টাইমস দ্য পারমিটিভিটি দ্যাট অ্যাট এ বাট দ্যাট ইজ অ্যাট এয়ার। তাহলে 80 টাইমস বেশি। তাহলে এখানে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স যা ছিল সেই তুলনায় এখানে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স কি সেটার চেয়ে 1/80 টাইমস হবে না? হ্যাঁ, আবার একটু বলবা? হ্যাঁ, পারমিটিভিটি ডিফারেন্সটা দেখো। এয়ারে বাতাসে পারমিটিভিটি দেওয়া হচ্ছে EA, রাইট? এপসিলন হ্যাঁ এ। ওয়াটারেরটা বলছে কি 80 টাইমস দ্যাট, তাই না? তার মানে কি পারমিটিভিটি কি 80 টাইমস বেশি। হ্যাঁ। তো পারমিটিভিটি 80 টাইমস বেশি মানে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স বাতাসে যা ছিল সেই তুলনায় পানিতে তার চেয়ে 80 গুণ কম, বা 1/80 করতে হবে এর মধ্যে। ওয়াটারের মধ্যে। এয়ারেরটাকে আমি এফ ধরতেছি, আর পানির মধ্যে সেটাকে আমি F/80 বলতেছি। হ্যাঁ, বেশি না, তাহলে ডিভাইড করছি কেন? কই বেশি? কম তো। মানে পারমিটিভিটি ওয়াটারের বেশি। বেশি না? ওয়াটারে কি বেশি? পারমিটিভিটি বেশি। হ্যাঁ। পারমিটিভিটি বেশি মানে কি ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স কম। কম। বুঝা গেল নাকি না? বুঝা যাচ্ছে না? বুঝছি ভাইয়া। তাহলে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স কম মানে কি, তোমার সোডিয়াম আয়ন আর ক্লোরাইড আয়নের ভিতরে অ্যাট্রাকশন কি আগে যেরকম ছিল সেরকম হবে, নাকি তার চেয়ে অনেক কম অ্যাট্রাক্টেড হবে তারা দুইজন? কম অ্যাট্রাক্টেড। এই জন্যই একটা আয়নিক কম্পাউন্ডকে যদি বাতাসে রাখলে সেটা আয়নিক একটা ল্যাটিস হিসেবে থাকতে পারে, পানির ভিতরে দিলে সেই ল্যাটিসটা ডিজলভ করে ইজিলি, কারণ পানির ভিতরে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সটা উইকার হয়, সেই জন্য আয়নগুলোকে আলাদা করাও একটু ইজিয়ার হয়ে যায়। বুঝা গেল? এই জিনিসটা এখানে ডিসক্রাইব করা আছে যে পারমিটিভিটি বাতাস পানিতে হচ্ছে 80 টাইমস, অ্যাজ এ রেজাল্ট ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স সেখানে 1/80 টাইম, মানে তার 80 ভাগের 1 ভাগ। তার মানে অ্যাট্রাকশনটাও কম, অ্যাট্রাকশনটা হচ্ছে 1/80, তার মানে তোমার সোডিয়াম ক্লোরাইড যে সল্টটা ডিজলভ করবে, আয়নগুলো ডিসোসিয়েট করবে এবং সলিউশনটা এখন একটা কন্ডাক্টর হয়ে যাবে যেহেতু আয়ন চলে আসছে সেখানে। বুঝা গেছে? এখানে জাস্ট জি ভাইয়া। নর্মাল একটা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স ক্যালকুলেট করতে বলছে বিটুইন সোডিয়াম এন্ড ক্লোরাইড আয়ন। তো আমরা হচ্ছে যেটা ফর্মুলা জানি অলরেডি, এফ ইকুয়ালস টু পারমিটিভিটি Q1, সরি পারমিটিভিটি কেন বললাম, কে Q1 Q2 বাই আর স্কয়ার করব। তো এখানে দেখো কে এর জায়গায় তোমাকে তো কে দিয়া দেয় নাই, বাট পারমিটিভিটি দিয়া দিছিল, সো আমরা এই জন্য 1/4 করতেছি আর কি, ঠিক আছে? আর সোডিয়াম আয়নের চার্জ আর ক্লোরাইড আয়ন চার্জ দুজনের চার্জই আসলে 1.6 ইন্টু 10⁻⁻⁹ ধরতেছে, ঠিক আছে? যেহেতু একজনের চার্জ +1 আর একজনের চার্জ তো -1, রাইট? তাহলে ম্যাগনিটিউড কি এটাই হবে না, 1.6 ইন্টু 10⁻⁻⁷। হ্যাঁ। এর জন্য Q1 ইন্টু Q2 হচ্ছে 1.6 ইন্টু 10⁻⁻⁷ হোল স্কোয়ার রাখা হচ্ছে, আর নিচে হচ্ছে আমরা আর স্কোয়ার দিচ্ছি। আর স্কোয়ার মানে কি ডিস্টেন্স স্কোয়ার। তো কোশ্চেনে বলাই আছে যে ওদের ভিতরে ডিস্টেন্স হচ্ছে এতটুক, এত মিটার। সো সেই ডিস্টেন্সটা আমরা নিচে স্কোয়ার করে দিচ্ছি, আমরা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সটা পেয়ে যাচ্ছি। আরেকটা জিনিস, এখানে নিউটন ফোর্সটা নেগেটিভে দেওয়া হয়েছে, এটা একটু ইম্পর্টেন্ট বুঝে রাখো। ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সটা আমরা নেগেটিভ দিব যখন এটা অ্যাট্রাকটিভ ফোর্স হয়, ঠিক আছে? কেমনে বলছি এটা অ্যাট্রাকটিভ ফোর্স হবে, কারণ আমরা ফোর্সটা তো হচ্ছে একটা সোডিয়াম আর একটা ক্লোরাইড আয়নের মধ্যে হইতেছে, রাইট? সোডিয়াম তো একটা পজিটিভ আয়ন আর ক্লোরাইড তো একটা নেগেটিভ আয়ন। সো পজিটিভ আর নেগেটিভ আয়ন এরা কি অ্যাট্রাক্ট করবে না রিপেল করবে? অ্যাট্রাক্ট করবে। সো আমরা এখানে অ্যাট্রাকটিভ ফোর্স হবে, এই জন্য আমরা ফোর্সের সামনেই একটা নেগেটিভ সাইন দিয়ে দিব। এটা ক্যালকুলেশনে থাকে না, বাট তোমাদেরকে আলাদা করে দেওয়া লাগতে পারে, ঠিক আছে? সো এটা ছিল। দেন এখানে আরেকটা এক্সাম্পল দেখছিলাম, দেখো একটা পজিটিভ চার্জ আছে, সেটার আশেপাশে একটা ইলেকট্রন অরবিট করতেছে। ইলেকট্রন অরবিট করা মানে হচ্ছে এটা একটা সার্কেলে কিন্তু রোটেট করতেছে, ঠিক আছে? সার্কেলে রোটেট করা মানে কি ইলেকট্রনের কি একটা সার্কুলার মোশন আছে? হ্যাঁ। সার্কুলার মোশন থাকলে কি লাগে, সার্কুলার মোশনের জন্য কি 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 ইম্পর্টেন্ট? অ্যাঙ্গুলার সেন্টিপিটাল ফোর্স। সেন্ট্রিপিটাল ফোর্স অ্যাকচুয়ালি। সেন্ট্রিপিটাল ফোর্স হচ্ছে mv²/r। আর আমরা সেন্ট্রিপিটাল ফোর্স বা সার্কুলার মোশনে পড়ছিলাম যে সেন্ট্রিপিটাল ফোর্স আসলে স্পেসিফিক কোনো ফোর্স না। না। সো এই ক্ষেত্রে সেন্ট্রিপিটালটা হচ্ছে অ্যাকচুয়ালি তোমার ইলেকট্রোস্ট্যাটিক যে ফোর্সটা, যেটা হচ্ছে কে Q1 Q2 বাই আর স্কোয়ার।
এই ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সটাকে আমরা এই এই সিনারিওটাতে সেন্ট্রিপিটাল ধরে নিব আর কি। যার কারণে আমরা যেটা করতে পারি এখানে সেটা হচ্ছে যে তোমরা কে কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ারটাকে এম ভি স্কোয়ার বাই আর এই দুটো জিনিসকে ইকুয়াল টু করতে পারো আর কি। সেটাই এখানে করা হয়েছে আর কি। এই যে কে কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার আর এম ভি স্কোয়ার বাই আর এই দুটোকে আমরা ইকুয়াল টু করে আমরা ভেলোসিটি বের করতে পারবো, ঠিক আছে। আর এখানে জাস্ট ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সটা বের করা হয়েছে কে কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার দিয়ে। তোমাদেরকে সবই ইনফরমেশন দেওয়াই ছিল, ডিস্টেন্স বিটুইন দ্য চার্জেস দেওয়া আছে, পজিটিভ চার্জের ভ্যালু তোমরা জানো, নেগেটিভ চার্জের ভ্যালুটাও তোমরা জানো, আর কে এর ভ্যালুটা তোমরা হচ্ছে এর আগের পেজে দেওয়া ছিল ওইটা ইউজ করা হয়েছে এখানে। সো এটা তোমাদের মুখস্থ করতে হবে না আর কি, এক্সামে দিলে কোশ্চেনে তোমাদেরকে ইনফরমেশনটা দিয়ে দিবে। এই কোশ্চেনে কারো প্রবলেম হচ্ছে নাকি কেউ বুঝবে না এখানে কি হইতেছে? বুঝছি ভাইয়া, বুঝছি বুঝছি। ওকে, এরপরে আরেকটা কোশ্চেন দেওয়া ছিল যেখানে হচ্ছে দেখা যাচ্ছে যে একটা পজিটিভ চার্জ আছে আর একটা, এটা একটা পজিটিভ চার্জ আছে। তো পজিটিভ পজিটিভ কি রিপেল করবে, এই রিপালশনের জন্য দেখা যাচ্ছে যে এই চার্জটা একটুখানি এইদিকে স্লাইটলি আগায় থাকতেছে বা এটাকে একটু ধাক্কা দিয়ে অ্যাঙ্গেলে এটাকে ধরে রাখা হচ্ছে আর কি। তো তখন এই অবজেক্টটাকে আমরা যদি একটু ডিটেলে দেখি দেখা যাবে যে অবজেক্টটা একটা রশি দিয়ে কানেক্টেড, রাইট, একটা স্ট্রিং এর সাথে এটা সাসপেন্ডেড। সেই স্ট্রিং বরাবর তার একটা টেনশন থাকতেছে, হ্যাঁ, এই দিকে তাকে একটা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স দিয়ে ধাক্কা দেওয়া হচ্ছে, রাইট। মানে এখানে একটা, হ্যাঁ এখানে একটা পজিটিভ চার্জ ছিল আর এই জিনিসটা নিজেও পজিটিভ। তাহলে এই পজিটিভ চার্জটা, এই পজিটিভ চার্জটাকে রাইট সাইডের দিকে একটা ফোর্স দিচ্ছে, সেটাকে আমরা এফ হিসেবে দেখছি আর কি। আর এই পজিটিভ চার্জের নিজস্ব একটা ওয়েট আছে, সেটাকে আমরা নিচের দিকে দিচ্ছি। এই তিনটা ফোর্স কি বোঝা গেছে কেন তিনটা তিন দিকে? হ্যাঁ এইগুলাকে তোমরা হচ্ছে রিজলভ করবা বলতে কম্পোনেন্ট গুলাকে বের করবা। তো ভার্টিক্যাল কম্পোনেন্ট বলতে টেনশনের এখানে ভার্টিক্যাল কম্পোনেন্ট বের হবে একটা এইদিকে, আর একটা হরিজন্টাল কম্পোনেন্ট বের হবে। সো এই কম্পোনেন্ট গুলা দিয়ে আমরা হচ্ছে এখানে কি করতে পারি, এখানে ভাইয়া, বলা, হ্যাঁ বলো। আমি না একটা জিনিস শুধু ভুলে যাই কম্পোনেন্টে, মানে অ্যাঙ্গেলের সাইডটাতে, সাইন মানে কস, কোনটা কস হবে আর কোনটা অ্যাঙ্গেলের ট্যান সাথে হবে। একটা কস, উল্টার দিকে একটা সাইন। অ্যাঙ্গেলের সাথে একটা কস, হ্যাঁ, সাথে একটা কস। উল্টাটা সাইন। আচ্ছা, সো এখানে তোমাদের অ্যাঙ্গেল যেটাই দেওয়া থাক, তোমাদের অ্যাঙ্গেল এটাও দিতে পারে কোশ্চেন, এটাও দিতে পারে, যেটাই দেখ তোমরা তোমাদের মতো করে কম্পোনেন্টটা করে নিবা। কম্পোনেন্ট করলে এখানে বলা হয়েছে যে অবজেক্টটা স্টেশনারি, রাইট। এটাকে জি তো ভাই। স্টেশনারি, তার মানে স্টেশনারি মানে আমরা যেটা করতে পারবো, ভার্টিক্যাল কম্পোনেন্ট ইকুয়ালস টু ওয়েট একটা ইকুয়েশন বানাতে পারবা। আর একটা হচ্ছে হরিজন্টালি এই পাশের যে কম্পোনেন্ট আর এই পাশের যে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, এই দুটাকে তোমরা ইকুয়াল টু করতে পারবা। তো এইগুলো ইকুয়াল টু করলে তোমরা হচ্ছে কোশ্চেনে যা যা চাইছে অ্যাঙ্গেল বের করতে পারবা, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সটাও, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সটা তো জাস্ট এই ফর্মুলা দিয়ে করতে পারবা, রাইট, কে কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার, যেটা এই ফর্মুলাটা দিয়ে তোমরা হচ্ছে এই ফোর্সের ভ্যালুটা বের করতে পারবা। বুঝা গেছে? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, আর এখানে বেসিক্যালি হচ্ছে কম্পোনেন্ট, যেমন এই যে এটা সাইন থেটা, মানে এটা একটা হরিজন্টাল, সরি হ্যাঁ এটা হচ্ছে হরিজন্টাল কম্পোনেন্ট ইকুয়ালস টু এফ দেওয়া হয়েছে। এই যে এফ বলতে এই যে এইটা, এটার সাথে এই কম্পোনেন্টটা হচ্ছে টি সাইন থেটা মোস্ট লাইকলি, হ্যাঁ। আর এটা হচ্ছে ভার্টিক্যাল কম্পোনেন্ট টি কস থেটা ইকুয়ালস টু ভার্টিক্যালি ডাউনওয়ার্ড ওয়েট। এই দুইটা দিয়ে তোমরা হচ্ছে ডিভাইড করবে আর কি। এটা ধরো ইকুয়েশন 1, এটা ধরো ইকুয়েশন 2, তোমরা যেটা করতে পারো ইকুয়েশন 1 ডিভাইড বাই ইকুয়েশন 2 করলে এরকম দেখতে হবে আর কি। এটা কি বুঝা যাইতেছে? ডিভিশনটা কি বুঝতেছো? হ্যাঁ এই যে সাইন বাই কস হলে ট্যান হয়ে গেছে, আর টি কাটাকাটি হয়ে গেছে, বুঝছো? এই জন্য টি আর টি দরকারই নাই, টেনশনটা এখানে আর আনাই হয় নাই, দরকারই নেই এটা। সেখান থেকে তোমরা থেটাটা পেয়ে যাবে। এখানে কারো কোশ্চেন আছে? এখানে কারো কোশ্চেন আছে নাকি আমি পরেরটা যাব? না ভাইয়া, পরটাতে যাও, পরেরটা যাব। মিউট করে কথা বলতেছে। দেন আমাদের নেক্সট কনসেপ্ট ছিল ইলেকট্রিক ফিল্ড। সো ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সটা অনেকটা একটা ম্যাগনেটিক ফিল্ডের মতো। ম্যাগনেটিক যে ফোর্সটা, যে তোমার ইলেকট্রিক ফোর্সটা এক্সপিরিয়েন্স করতে হলে তোমাকে আরেকটা চার্জের আশেপাশে থাকা লাগবে। মানে একটা চার্জ নিজের ফিল্ডকে মানে একটা চার্জের নিজস্ব ফিল্ড আছে, বাট ও নিজের ফিল্ড দিয়ে কিছু করতে পারবে না। ওই একটা চার্জকে যদি একটা ফোর্স এক্সপিরিয়েন্স করতে হয় তাকে আরেকজনের বা আরেকটা চার্জের আশেপাশে থাকা লাগবে আর কি। তো এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি, ধরো আমি যদি একটা চার্জকে ফোকাস করি এই মাঝখানে এটাকে, তাহলে এই জিনিসটার একটা ফিল্ড আছে।
এই ফিল্ডে আমরা অন্যান্য চার্জ আনতে পারি। অন্যান্য যে চার্জগুলোকে আনলাম তা সেই চার্জগুলো এক একটা চার্জ এক একটা ডিরেকশনে ফোর্স এক্সপিরিয়েন্স করতেছে। এন্ড অবভিয়াসলি মাঝখানেরটা কি পজিটিভ, রাইট? তো আশেপাশে পজিটিভ চার্জগুলো কি রিপেলড হবে, আর আশেপাশে নেগেটিভ চার্জগুলো কি হবে? অ্যাট্রাক্টেড হবে। এই জন্য অ্যারোগুলো ওই বেসিসে দেওয়া হয়েছে, বুঝা গেল? সেম জিনিসটা আমরা একটা নেগেটিভ চার্জের সাথেও করতে পারি। একটা নেগেটিভ চার্জকে আমি যদি ফোকাস করি, ওই চার্জটার একটা ফিল্ড আছে তার আশেপাশে, সেই ফিল্ডে তোমরা অন্যান্য ছোট ছোট চার্জেস আনতে পারো। এখন একটা নেগেটিভ চার্জের আশেপাশে যদি আমি আরো নেগেটিভ চার্জ নিয়ে আসি, তারা কি রিপেলড হবে নাকি অ্যাট্রাক্টেড হবে? রিপেল রিপেল। বাট আমি যদি পজিটিভ চার্জ নিয়ে আসি, তারা আবার অ্যাট্রাক্টেড হবে। অ্যাট্রাক্ট করবে। তো এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের কনসেপ্টটা। ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনকে আমরা ডিফাইন করি হচ্ছে যে একটা পজিটিভ চার্জকে আয়না বসাইলে সেটা কোন দিকে ফোর্স এক্সপিরিয়েন্স করতেছে। তো একটা পজিটিভ চার্জের জন্য তাহলে তার ফিল্ডের ডিরেকশন হচ্ছে তার থেকে বাইরের দিকে, ঠিক আছে? কারণ তুমি একটা পজিটিভ চার্জের আশেপাশে যদি আরো পজিটিভ চার্জ নিয়ে আসো, তারা কি সেটার দিকে আসবে নাকি সেটা থেকে দূরে যাবে? সেটা থেকে দূরে যাবে, রাইট? রিপেল করবে যেহেতু। এই জন্য বলা হচ্ছে যে একটা পজিটিভ চার্জের ফিল্ড হচ্ছে তার থেকে তার বাহিরের দিকে পয়েন্ট আউট করে আর কি, বুঝছো? সব দিকে আর কি। ওয়েরাস একটা নেগেটিভ চার্জকে আমরা যদি কম্পেয়ার করি, একটা নেগেটিভ চার্জের আশেপাশে তুমি একটা পজিটিভ চার্জ নিয়ে আসলে সেটা কোন দিকে ফোর্স এক্সপিরিয়েন্স করবে? ইলেকট্রন এই নেগেটিভ চার্জের দিকে নাকি নেগেটিভ চার্জ থেকে দূরে? নেগেটিভ চার্জের দিকে। এই জন্য একটা নেগেটিভ চার্জের ফিল্ডের ডিরেকশন বোঝানো হয় ওটার দিকে পয়েন্ট করে আর কি, ঠিক আছে? তো ডিরেকশনটা কিভাবে ডিফাইন করা হয়, যে আরেকটা পজিটিভ চার্জকে আয়না যদি বসাই সেটা কোন দিকে ফোর্স খাবে সেই বেসিসে আর কি। তো ইলেকট্রিক ফিল্ডকে ডিফাইন করা হয় এভাবেই, যেটা হচ্ছে একটা রিজন অ্যারাউন্ড এ চার্জ যেখানে একটা ইলেকট্রিসিটিক ফোর্স এক্সার্টেড হবে আরেকটা চার্জের উপরে। এটা একটা ভেক্টর কোয়ান্টিটি, মানে হচ্ছে এটা ডিরেকশনটাকে ডিফাইন করা হয় অ্যাজ দ্য ডিরেকশন অফ আ ফোর্স অন আনাদার স্মল পজিটিভ চার্জ, যেটা আমি একটু আগে বললাম আর কি। যার কারণে একটা পজিটিভ চার্জের ফিল্ড হচ্ছে তার থেকে বাইরের দিকে পয়েন্ট আউট করে, ওয়েরাজ একটা নেগেটিভ চার্জের ফিল্ড হচ্ছে তার থেকে ওই চার্জের দিকে পয়েন্ট ইন করে আর কি, পয়েন্ট ইনওয়ার্ড আর কি। তো এটাকে বলে রেডিয়ালি ইনওয়ার্ড আবার রেডিয়ালি আউটওয়ার্ড আর কি। রাইট। আর চার্জের যত কাছে দেখতে পাবা, কাছে ফিল্ডটা স্ট্রঙ্গার হবে, কারণ ফিল্ড লাইনগুলো মোর কনসেন্ট্রেটেড বা মোর ডেন্স। আর যত চার্জ থেকে দূরে যাবা ফিল্ডটা তত উইকার, কারণ ফিল্ড লাইনগুলো কি ততটা মানে লেস কনসেন্ট্রেটেড বা লেস ডেন্স, রাইট? সো সেটাই ওকে এখানে বলা হয়েছে। এই যে এখানে যে জিনিসটা দেখানো হয়েছে, যে দেখো এই পজিটিভ চার্জের কাছে যদি চিন্তা করো ফিল্ড লাইনগুলো অনেক বেশি বেশি থাকবে, তো সেখানে স্ট্রঙ্গার ফিল্ড। আর ওটার থেকে যত দূরে দেখবা তোমার ফিল্ডটা উইকার, কারণ ফিল্ড লাইনগুলো লেস কনসেন্ট্রেটেড, বা আমরা বলি ফ্লাক্স ডেন্সিটি কম। ফ্লাক্স ডেন্সিটি যে বেসিক্যালি বোঝায় যে ডেন্সিটি অফ ফিল্ড লাইন আর কি, ঠিক আছে? ডেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড লাইন। একটা ম্যাগনেটিক ফিল্ডে যেটা তোমরা পড়ছিলে, যে ফিল্ড লাইন যত বেশি থাকবে তত ফিল্ড স্ট্রঙ্গার, ফিল্ড লাইন যত কম থাকবে ফিল্ডটা তত উইকার। ক্লিয়ার? ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথে আসি আমরা। ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথকে আমরা ডিফাইন করি হচ্ছে যে ফোর্স ডিভাইড বাই চার্জ। এখানে কার ফোর্স আর কার চার্জ সেটা একটু বোঝা লাগে আমাদের। যেমন আমি ধরো একটা পজিটিভ চার্জের ফিল্ড বের করতে চাইতেছি, হ্যাঁ? এখানে তোমাদেরকে বোঝা লাগবে যে আমি কয়টা চার্জ এখানে দেখাইতেছি ডায়াগ্রামটাতে? দুইটা চার্জ, রাইট? একটা সবুজ কালার দিয়ে আমি হাইলাইট করছি, একটা ইয়েলো কালার দিয়ে আমি হাইলাইট করছি। দুইটা চার্জ এখানে আছে, তার মানে কি দুইটা চার্জেরই নিজস্ব একটা ফিল্ড আছে বলা যায় নাকি যায় না? যায়। যায়। এখন তোমাদের বুঝতে হবে যে তোমরা কোন চার্জের ফিল্ডটা বের করতে চাইতেছো। তোমরা কি ইয়েলো কালারটার ফিল্ড চাইতেছো নাকি সবুজ কালারটার ফিল্ড চাইতেছো? ধরো আমার ফিল্ড লাগবে সবুজ কালারটার, ঠিক আছে? আমি তাহলে গ্রিন কালার চার্জের ফিল্ডটা যদি বের করতে চাই, আমাকে দেখতে হবে ইয়েলো কালার চার্জটা কি পরিমাণে ফোর্স এক্সপিরিয়েন্স করতেছে, বুঝছো? তো বেসিক্যালি তুমি যার ফিল্ড নিয়ে কাজ করতে চাও ওই ফিল্ডটা আরেকটা চার্জকে কি পরিমাণ ফোর্স দিচ্ছে সেটা তোমাদের এখানে বসাইতে হয়। বুঝতে পারছি? আর চার্জও হ্যাঁ ভাইয়া। হচ্ছে, চার্জটাও দিবা এখানে, যে নিচে ফোর্স বাই চার্জ, এই চার্জটাও হচ্ছে অন্য যে চার্জটা সেই জিনিসটার চার্জ কত। সো এফ হচ্ছে ফোর্স এক্সপিরিয়েন্সড বাই আনাদার চার্জ ডিভাইডেড বাই চার্জ অফ দ্যাট
চার্জ আর কি, চার্জ অফ দ্যাট চার্জ অবজেক্ট হোয়াট এভার, ঠিক আছে। যেমন এই ক্ষেত্রে ফোর্সের ফর্মুলা তো কে ইন্টু কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার, তো আমরা সেটা এখানে দিতে পারি ফোর্সের জায়গায়। বাট নিচে যে চার্জ দিব সেই চার্জটা কার চার্জ হবে বলো তো? এখানে চার্জটা হ্যাঁ, এই যে ডিনোমিনেটরে যে চার্জটা যাবে সেটা কি এটার হবে চার্জ নাকি এটার হবে? ডান পাশেরটার। রাইট, ইয়েলো কালারটার। তো ইয়েলো কালারটার চার্জ কিন্তু এখানে একবার বসানো হয়েছিল, আরেকবার এখানেও বসানো হয়েছিল, কিন্তু ফোর্স বের করতে গিয়ে যেটা দেখা যাচ্ছে সেটা কাটাকাটি হয়ে যায়। কিন্তু এটা কাটাকাটি হয়ে গেলে ইকুয়েশনটা দেখো কি হয়ে যায়, কে কিউ বাই আর স্কোয়ার থেকে যায়, দেখা যাচ্ছে। তো হ্যাঁ কে কিউ বাই আর স্কোয়ারে যে চার্জ, এটা আবার কার চার্জ? ক্যাপিটাল কিউ, ক্যাপিটাল কিউ কিন্তু এটার চার্জ। সো ডিফারেন্সটা বুঝতে হবে যে কোন ফর্মুলাটা কিভাবে দেওয়া আছে সেই বেসিসে কোন চার্জটা তোমাকে কখন বসাইতে হবে এটা একটু বুঝে নিও। এই ক্ষেত্রে এটার চার্জই বসাবা, এই ক্ষেত্রে এটার চার্জ বসাইতে হবে, বুঝা গেছে? হ্যাঁ ভাইয়া। ওকে, তো এইভাবে তোমরা ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথটা বের করতে পারবা। যেরকম এই যে এখানে ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ কি, ক্যাপিটাল কিউ যেটা সেটাটা বের হবে, রাইট? এন্ড আমি যদি বলি তোমাদেরকে ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ বের করো ছোট চার্জটার, তাহলে তোমাদের ফর্মুলাটা কি হবে, কে ইন্টু স্মল কিউ বাই আর স্কোয়ার হবে না? বুঝতে পারছি? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, এরপরে ফিল্ড লাইনের ডিরেকশন নিয়ে এখানে কথা বলা হয়েছে। ওই এটা অলরেডি জানোই তোমরা যে ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল টু ডিসটেন্স স্কোয়ার, এটাকে বলে ইনভার্স স্কোয়ার ল। যেটা আমরা বুঝতে পারি যে তোমরা সেন্টার থেকে ডিসটেন্স যত বাড়বে, এটাকে যদি আমি ডাবল করি তাহলে ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ কি 1/4 হবে, রাইট? যেহেতু স্কোয়ার্ড হচ্ছে। এটা কি বোঝা গেল নাকি গেল না? ভাইয়া বুঝছি। 1/r স্কোয়ার। সো এটাকে বলে জন্য বলে ইনভার্স স্কোয়ার ল। এটা এখানেও যেরকমটা হবে এখানেও সেম ওয়েতেই হবে। এখানে ডিফারেন্সটা জাস্ট একটা নেগেটিভ চার্জ দেওয়া হচ্ছে, কারণ একটা নেগেটিভ চার্জ কিন্তু একটা পজিটিভ চার্জকে তার দিকে অ্যাট্রাক্ট করে, তাই এই জন্য এখানে নেগেটিভ সাইনটা দেওয়া হয়েছে আর কি। চার্জে যদি আমরা স্ট্রেংথটা দেখি, ইলেকট্রিক ফিল্ডের স্ট্রেংথটা যদি আমরা দেখি, যেহেতু ইনভার্স স্কোয়ার ল ফলো করে এর জন্য গ্রাফটা হচ্ছে এই শেপটা নিচ্ছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে ডিস্টেন্স যত ডাবল হবে ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ তখন দেখো 1/4 হয়ে যাচ্ছে। আবার আমি যদি এটাকে 3 গুণ বাড়াই দিই তাহলে দেখো ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ কিন্তু 1/9 হয়ে যাচ্ছে। এটা কি দেখতে পাইতেছো তোমরা? হ্যাঁ মানে ট্রিপল করলে 1/9 হয়ে যায়, ডাবল করলে 1/4 হয়ে যায়। সো ইনভার্স হবে, তার উপরে তোমাকে এটাকে স্কোয়ার করতে হবে ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ তার পাওয়ার জন্য আর কি। এই রিলেশনশিপ অনুযায়ী এই গ্রাফটাকে বুঝে গেছে? হ্যাঁ এটা যেহেতু একটা পজিটিভ চার্জের জন্য এই জন্য এটা পজিটিভ অ্যাক্সিসে দেওয়া, নেগেটিভ চার্জ হলে আমরা এটাকে একটা নেগেটিভ অ্যাক্সিসে দেখাবো। বাট শেপটা কিন্তু মিরর হবে। এখানে শেপটা অনেকে আবার ধরো নেগেটিভ অ্যাক্সিসে তুমি এটাকে এমনি দেখাইতে পারো না কিন্তু, ঠিক আছে? এটা নেগেটিভ অ্যাক্সিসে দেখাবো বাট শেপটা এভাবে যাবে। এন্ড তুমি বলতে পারো যে তাহলে কি ডিসটেন্স বাড়লে কি ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ বাড়তেছে তাইলে? নট রিয়েলি, হ্যাঁ নট রিয়েলি ম্যাগনিটিউড কমতেছে আর কি, ম্যাগনিটিউডটা কমতেছে, হ্যাঁ। তো এখানেও ডিসটেন্স বাড়লে হচ্ছে ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ কমতেছে, এখানেও ডিসটেন্স বাড়লে ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথের ম্যাগনিটিউড অ্যাকচুয়ালি কমতেছে, ক্লিয়ার? সেম নিয়ম অনুযায়ী এখানেও তুমি ডাবল করলে এটা 1/4 হয়, কিন্তু এই যে এখান থেকে এখানে দেখো 1/4 হয়ে গেছে। এই যে ই নট ছিল, ই নট থেকে এটা ই নট বাই 4 হয়ে গেছে, বুঝা গেল নাকি গেল না? হ্যাঁ ভাইয়া বুঝছি। এদের আমাদের আছে কম্পাউন্ড ফিল্ড। কম্পাউন্ড ফিল্ড হচ্ছে মেইনলি দুইটা চার্জড অবজেক্টের মধ্যে চার্জটার কিরকম, মানে ইলেকট্রিক ফিল্ডটা কিরকম বিহেভ করে। তো এখানে আমরা জিনিসটাকে এইভাবে ইমাজিন করব যে তোমরা এখান থেকে তাকানো শুরু করে এদিকে আগাতে শুরু করবে আর কি, ঠিক আছে? তো ইনিশিয়ালি পজিটিভ চার্জের যে জায়গাটা সেখানে ফিল্ডের স্ট্রেংথ অনেক বেশি দেখানো হচ্ছে। যত আমরা এদিকে আগাইতে থাকবো ফিল্ডের স্ট্রেংথ কি হচ্ছে আস্তে আস্তে কমতেছে, কারণ তোমরা পজিটিভ চার্জ থেকে দূরে আগায় যাচ্ছ, রাইট? পজিটিভ চার্জ থেকে হ্যাঁ দূরে আগায় যাচ্ছ। এবং একেবারে মাঝখানে চলে আসলে কি হবে, ফিল্ডের স্ট্রেংথটা একেবারে কম হয়ে যাবে, বুঝছো? কারণ একেবারে মাঝখানে যখন তুমি থাকতেছো তুমি হচ্ছে পজিটিভ চার্জ থেকে একেবারে দূরে আসো, নেগেটিভ চার্জটা থেকেও একেবারে মোটামুটি দূরে আসো আর কি। দূরে। এই জন্য ফিল্ডের স্ট্রেংথটা একেবারে কম। দেন আমরা যদি আরেকটু আগাই তখন কি আমি নেগেটিভ চার্জের কাছে কাছে যাওয়া শুরু করব,
সেই জন্য ফিল্ড স্ট্রেংথটা আবার বাড়া শুরু করবে। ক্লিয়ার? হ্যাঁ। সো একেবারে কম হচ্ছে একেবারে মিড পয়েন্টে, মানে ওদের মধ্যে যে ডিস্টেন্সটা, সেই ডিস্টেন্সটাকে অর্ধেক করলে যেই পয়েন্টে আসে সেই পয়েন্টে হচ্ছে ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথকে একদম কম দেখানো হচ্ছে এই গ্রাফটাতে। আই হোপ এই গ্রাফটা ক্লিয়ার দোনোজনের। কারণ একেবারে মধ্য যে স্টপ মানে মিডল জায়গাটাতে, একেবারে মিডলে ফ্লাক্স ডেন্সিটি একেবারে কম। ডায়াগ্রামেই দেখা যাচ্ছে যে এই জায়গাটায় ফ্লাক্স ডেন্সিটি কিন্তু কম, ওয়্যারাজ এই জায়গাটায় ফ্লাক্স ডেন্সিটি বেশি, এই জায়গাটাতেও ফ্লাক্স ডেন্সিটি আবার বেশি। ক্লিয়ার? জি ভাইয়া। হ্যাঁ, বুঝছি এটা। আচ্ছা, এই সেম জিনিসটা আমরা এখানে দেখবা যে আমরা যে দুইটা চার্জ নিয়ে দেখছি তারা কিন্তু অপোজিটলি চার্জ ছিল, পজিটিভ অ্যান্ড নেগেটিভ। এই সেম জিনিসটা আমরা হচ্ছে দুইটা মানে লাইক চার্জ নিয়ে করতে পারি। লাইক চার্জ নিয়ে করলে সুবিধা মানে ডিফারেন্সটা হচ্ছে একদম মিডল পয়েন্টে দেখবা ফিল্ডের স্ট্রেংথ একেবারে জিরো হয়ে যায়। মেইন রিজন বিং যে ফিল্ড লাইনটা ক্যান্সেল আউট হয়ে যায়, কারণ সেম স্ট্রেংথ এবং সেম চার্জ, তো ফিল্ড লাইনগুলো রিপেল করবে আর কি। ঠিক আছে? একদম মাঝখানে আমরা একটা নিউট্রাল পয়েন্ট বলি, এখানে নিউট্রাল পয়েন্টে কোনো রকমের ফিল্ড থাকে না এবং রেজাল্টেন্ট ফোর্সও সেখানে জিরো থাকে, সেখানে ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ একেবারে জিরো। সো এই জায়গায় থাকাকালীন তোমার ফিল্ডের স্ট্রেংথ এখানে দেখানো হচ্ছে, তোমরা এদিকে আগাইতে থাকলে দেখবা যে ফিল্ডের স্ট্রেংথ আস্তে আস্তে কমবে। একদম মিডলে হচ্ছে ফিল্ডের স্ট্রেংথ জিরো, এবং এখান থেকে যদি ফার্দার আগানো শুরু করো ফিল্ডের স্ট্রেংথ আবার বাড়বে, বাট ইন দ্য নেগেটিভ ডিরেকশন। ঠিক আছে? হ্যাঁ ভাইয়া। এবং এখানে ফিল্ডের স্ট্রেংথ ম্যাগনিটিউড যা দিছিল এখানেও ম্যাগনিটিউড সেমই দিতে পারো, কারণ এখানে চার্জগুলো আমরা ধরো সেম ম্যাগনিটিউডের চার্জ নিচ্ছিলাম আর কি। এর জন্য এক্সাম্পল আর এক্সাম্পলের সিমিলারিটি কি ছিল, দোনো জায়গায় আমরা পয়েন্ট চার্জ নিয়ে কাজ করছি। হ্যাঁ, পয়েন্ট চার্জ মানে বুঝি মানে চার্জটা একটা পয়েন্টে কনসেন্ট্রেটেড আর কি। চার্জ কিন্তু একটা পয়েন্টে কনসেন্ট্রেট থাকতে পারে অথবা একটা প্লেটে স্প্রেড করা থাকতে পারে, চার্জড প্লেটে। তো চার্জ প্লেটের মধ্যে ইলেকট্রিক ফিল্ড লাইনগুলো দেখতে এরকম হয়। ইলেকট্রিক ফিল্ড লাইনগুলো দেখতে কিরকম হয় দেখো, এখানে এটা হচ্ছে একটা পজিটিভলি চার্জড প্লেট, এটা হচ্ছে একটা নেগেটিভলি চার্জড প্লেট, এবং এই পাশ থেকে এই পাশে ফিল্ড লাইনগুলো দেখো স্ট্রেট লাইন ফলো করতেছে, এবং তাদের ভিতরে তারা আমরা বলি যে এখানে ফিল্ড লাইনগুলো প্যারালাল আর ইকুয়ালি স্পেসড। ঠিক আছে? প্যারালাল আর ইকুয়ালি স্পেসড মানে হচ্ছে এটা বোঝায় যে এই মিডল রিজনটাতে ফিল্ডের স্ট্রেংথটা ফেয়ারলি মানে কনস্ট্যান্ট। এই জন্য বলা হয় এটা একটা ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড। ঠিক আছে? এটাকে এই জন্য ইউনিফর্ম বলা হয়। যদিও তোমাদের বুঝতে হবে যে দুই পাশে অ্যাকচুয়ালি ইউনিফর্ম না, যেরকম এই সাইডে আর এই সাইডে দুই পাশে কিন্তু এটা আবার ইউনিফর্ম থাকতেছে না, জাস্ট মিডল পার্টটাতে। যেই পার্টটাতে ফিল্ড লাইনগুলো প্যারালাল অ্যান্ড ইকুয়ালি স্পেসড, ওই পার্টটাতে আমরা বলি ফিল্ড লাইনটা ইউনিফর্ম বলি। এখানে দেখবা যে একটা ভোল্টেজের ভ্যালু দেওয়া আছে, এটা মেইনলি বোঝায় যে তুমি এটাকে কত ভোল্টের পাওয়ার সাপ্লাইয়ের সাথে কানেক্ট করছো, কারণ মেটাল প্লেটগুলোকে চার্জ করতে হলে একটা পাওয়ার সাপ্লাইয়ের সাথে কানেক্ট রাখতে হয়। তো পাওয়ার সাপ্লাইটা কত ভোল্টেজ, সেই ভোল্টেজের ডিফারেন্সটা এখানে আমরা দিতে হয় আর কি। এবং এখানে দেখবা যে আচ্ছা এখানে আমি এটা বলবো, আচ্ছা না এটা একটু পরে বলতেছি। তো এই জন্য এটার জন্য ফিল্ড স্ট্রেংথের গ্রাফটা একটু চেক করো, দেখবা যে ডিস্টেন্স যতই বাড়ে ফিল্ডের স্ট্রেংথ কিন্তু অ্যাকচুয়ালি কমতেছে না, একই রকম থাকে। এটা বুঝাইতেছে যে তুমি এখানে থাকাকালীন ফিল্ডের স্ট্রেংথ যেরকম মানে ফিল করবে বা ফিল্ডের স্ট্রেংথ যেরকম থাকবে, এখানেও ফিল্ডের স্ট্রেংথ সেরকম, এখানেও ফিল্ডের স্ট্রেংথ একই রকম, এখানেও সেম, এখানেও সেম, এখানেও একই রকম। ঠিক আছে? সো এক পাশ থেকে আরেক পাশে যাওয়ার টাইমে থ্রু আউট দ্য স্পেস তোমার ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ একই রকম, ইউনিফর্ম। এই জন্য এখানে ফিল্ডের স্ট্রেংথটা একটা হরিজন্টাল লাইন শো করতেছে একটা কনস্ট্যান্ট ভ্যালুতে। এখন এই ফিল্ড লাইনটা নিয়ে আমাদের আরেকটু কিছু কথা বলার আছে, সেটা হচ্ছে এই ফিল্ড লাইনে তো আমরা কিছু ভোল্টেজের ভ্যালু শো করছিলাম, রাইট? যেমন আমরা এখানে বলতেছিলাম যে এক্সাম্পল হিসেবে যে এই মেটাল প্লেট দুইটাকে 20 ভোল্টের একটা পাওয়ার সাপ্লাইয়ের সাথে কানেক্ট করা হয়েছে, রাইট? মানে এদেরকে একটা 20 ভোল্টের একটা পাওয়ার সাপ্লাইয়ের সাথে কানেক্ট করো তুমি। ঠিক আছে? হ্যাঁ।
তাহলে কি হবে দেখো, তাহলে বুঝাবে মানে তাহলে কি হবে একটু চিন্তা করি আমরা। আমি যদি এই দুইটা মেটাল প্লেটকে 20 ভোল্টের একটা পাওয়ার সাপ্লাইয়ের সাথে কানেক্ট করি, তাহলে আমরা জিনিসটাকে এভাবে চিন্তা করব যে একটা পজিটিভ চার্জকে, আচ্ছা ফার্স্ট অফ অল আমি যদি একটা পজিটিভ চার্জ এখানে বসাই, সেই আচ্ছা দেখা যায় না কি লাগছে, আমি যদি একটা পজিটিভ চার্জকে এখানে বসাই, এটা কোন দিকে আগাবে, লেফটের দিকে না রাইটের দিকে? বলতে পারবা? এই যে পজিটিভ চার্জ দেখানো হচ্ছে একটা, এটা কোন দিকে মুভ রাইটের করবে? দিকে। রাইটের দিকে মুভ করবে। তো এটা রাইটের দিকে মুভ করবে, যে মুভ করতে কি আহ, তার এনার্জি লাগবে, রাইট? নাকি এটা এমনি এমনি নিজে নিজে জি মুভ ভাইয়া। করবে? এনার্জি লাগবে আর কি। তো আমরা এখানে বলবো যে এখানে পোটেনশিয়াল ডিফারেন্স কত এই পজিটিভ প্লেট আর নেগেটিভ প্লেটের মাঝে? যে 20। তো যেহেতু আমি 20 ভোল্টের একটা পাওয়ার সাপ্লাইয়ের সাথে এটা কানেক্ট করছিলাম, তাহলে এটা 20 ভোল্ট হইলে এখানে এই 20 ভোল্টের সিগনিফিকেন্সটা কি বোঝায়? এটা বোঝায় যে 1 কুলাম চার্জকে এই পাশ থেকে এই পাশে আসতে 20 জুল এনার্জি লাগবে, ঠিক আছে? তোমরা তো ভোল্টেজের ডেফিনেশন অলরেডি এস থেকে জানো, এনার্জি প্রোভাইডেড টু 1 কুলাম অফ চার্জ, রাইট? জি ভাইয়া। তো এইখানে সেটা ইম্পর্টেন্ট, মানে এখানে সেটা কনটেক্সটটা এরকম যে 20 ভোল্ট মানে তোমার এই পাশ থেকে এই পাশে আসতে হইলে 1 কুলাম চার্জকে 20 জুল এনার্জি দিতে হবে। এখন ফিল্ডের স্ট্রেংথটা কি ইউনিফর্ম, তার মানে এই পাশ থেকে মাঝখানে আসতে যতটুকু এনার্জি লাগবে, মাঝখান থেকে অন্য পাশে যেতে একই পরিমাণ এনার্জি লাগবে। এর জন্য হ্যাঁ। পোটেনশিয়াল ডিফারেন্সগুলোকে আমরা ইকুয়ালি সেপারেট করতে পারি। এই যে ইকুয়ালি আমরা পোটেনশিয়ালগুলোকে সেপারেট করি, এই লাইনগুলোকে বলে ইকুইপোটেনশিয়াল। এখানে ইকুইপোটেনশিয়ালগুলো কিভাবে দেওয়া হচ্ছে দেখো, তুমি 20 ভোল্ট, 20 ভোল্টকে তুমি 4 ভাগে ভাগ করো, কত হয়? 5 ভোল্ট হয়, 5 ভোল্ট হয়। তাহলে এখানে দেখো 1 2 3, এখানে কয়টা ভাগে আমি ভাগ করছি এটাকে? 1 2 3 4, চারটা ভাগে ভাগ করছি এই ফিল্ড লাইনটাকে বা স্পেসটাকে। হ্যাঁ তাহলে এখান থেকে এখানে যাইতে তোমাকে 5 ভোল্ট খরচ করতে হবে, এখান থেকে এখানে যাইতে হলে 5 ভোল্ট আরো লাগবে, এখান থেকে এখানে আরো 5 ভোল্ট, এখান থেকে এখানে আরো 5 ভোল্ট। এই ডিফারেন্সটা 5 5 করে হইতেছে, এটা কি বোঝা গেছে? হ্যাঁ ভাইয়া, ভাই এটা 1 সেকেন্ড ওয়েট করতে পারবো? হ্যাঁ। এই ইকুয়ালি ভাগ করার মানে হচ্ছে বা এটার সিগনিফিকেন্স হচ্ছে যে একটা একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে, মানে একটা ইকুইপোটেনশিয়াল থেকে, যেরকম দেখো আমি জানি না এখানে কালারগুলো এত মানে হিজিবিজি হয়ে গেছে, বুঝা যাইতেছে আমি জানি না, এটা একটা ইকুইপোটেনশিয়াল, এটা আরেকটা ইকুইপোটেনশিয়াল, ঠিক আছে? এটা আরেকটা ইকুইপোটেনশিয়াল, এটা আরেকটা ইকুইপোটেনশিয়াল, এবং এটা কিন্তু আরেকটা ইকুইপোটেনশিয়াল, দেখা যাচ্ছে? সো এখান থেকে এখানে আসতে যতটুকু এনার্জি লাগবে, এখান থেকে এখানে আসতে একই পরিমাণ এনার্জি লাগবে, এখান থেকে এখানে একই পরিমাণ, এখান থেকে এখানে একই পরিমাণ। এটা কি বোঝা গেল নাকি বোঝা গেল না? হ্যাঁ হ্যাঁ বুঝছি। এখানের যে ইকুইপোটেনশিয়াল সেটাকে আমরা 20 ভোল্ট হিসেবে লেবেল করব। এটা বোঝায় যে এখান থেকে একদম শেষ পর্যন্ত আসতে 20 ভোল্ট টোটাল লাগবে। এখানে 15 দেওয়া হয়েছে কেন? কারণ এখান থেকে একদম শেষ পর্যন্ত যেতে 15 ভোল্ট লাগবে। এটাকে 10 দেওয়া হয়েছে কেন? এখান থেকে একদম শেষ পর্যন্ত যেতে 10 লাগবে তাই। আবার এটাকে 5 দেওয়া হয়েছে কেন? এখান থেকে এখানে আসতে 5 লাগবে। সো তুমি পজিটিভ মেটাল প্লেট থেকে নেগেটিভ মেটাল প্লেট পর্যন্ত যত কাছে যাবা, এনার্জি তত কম লাগবে, রাইট? মুভমেন্ট কমপ্লিট করতে। এই জন্য পোটেনশিয়ালের ভ্যালুটা আস্তে আস্তে কমতে থাকতেছে, বুঝা গেল? নাকি এখানে কারো কোয়েশ্চেন আছে? বুঝছি ভাইয়া। আচ্ছা, সো এটাকে যদি আমরা ডিসটেন্সের সাথে কম্পারিজন করি, যেমন এই দুইটা মেটাল প্লেটের মধ্যে 8 সেন্টিমিটারের গ্যাপ আছে, তাহলে একেবারে 0 সেন্টিমিটারে থাকাকালীন পোটেনশিয়াল একেবারে ম্যাক্সিমাম। একেবারে 8 সেন্টিমিটার চলে আসা হইলে পোটেনশিয়াল 0। অর্ধেক মানে পোটেনশিয়ালও অর্ধেক, 1/4 হইলে পোটেনশিয়ালও 1/4, 3/4 হইলে পোটেনশিয়ালও 3/4, ঠিক আছে? তো সেই হিসেবে তোমার পোটেনশিয়ালটা দেখবা যে ডিসটেন্স যত বাড়তেছে পোটেনশিয়ালটা আস্তে আস্তে কমতেছে। এই পোটেনশিয়াল ভার্সেস ডিসটেন্স গ্রাফের যে গ্রেডিয়েন্ট, সেই গ্রেডিয়েন্টটাকে বলে পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট। ইউনিটটা হচ্ছে ভোল্টেজ পার মিটার বা ভোল্ট পার মিটার। এবং ভোল্ট পার মিটার কিন্তু একটা টাইপের, মানে ডিরাইভ করে আমরা এটাকে ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ বলতে পারবো। এটা ডিরাইভেশনটা পরের পেজে আছে, আমি বলতেছি। ডিরাইভেশনটা কিরকম হয় দেখো, এটা তো আমরা একটু আগে কথা বললাম, রাইট? যে ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ হচ্ছে ফোর্স বাই চার্জ। তো সেখান থেকে ফোর্সকে সাবজেক্ট করলে কি হবে? ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ ইনটু চার্জ হবে,
জি ভাইয়া। আবার ওয়ার্ক ডানকে আমরা কি লিখতে পারি, ফোর্স ইনটু ডিসটেন্স লিখতে পারি। ওয়ার্ক ডানকে আমরা ফোর্স ইনটু ডিসটেন্স লিখতে পারি কি? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, তো ফোর্স ইনটু ডিসটেন্স লিখতে পারলে ফোর্সের জায়গায় তুমি ইকিউটা বসায় দাও, তাহলে ইকিউ ইনটু ডিসটেন্স হয়ে যাচ্ছে। নাবিদ কি ফলো করতেছো নাকি না? করতেছি ভাইয়া। আচ্ছা, তো এখান থেকে ওয়ার্ক ডানের একটা সাবজেক্টে ইকুয়েশন আসে, আরেকটা ইকুয়েশন বাইর করা যায় ওয়ার্ক ডানের, সেটা হচ্ছে আসে সার্কিটসের চ্যাপ্টার থেকে। তোমরা সার্কিটসের চ্যাপ্টারে পড়ছিলা যে এনার্জি হচ্ছে ভোল্টেজ ইনটু চার্জ, মনে পড়ে এটা? জি ভাইয়া। তো সেখান থেকে ওয়ার্ক ডানের আরেকটা ফর্মুলা আসে, কারণ মেইনলি এনার্জি আর ওয়ার্ক ডান তো সেম জিনিস, রাইট? মানে হুম। ওয়ার্ক ডান ইজ এনার্জি ট্রান্সফার্ড। সো আমি ইলেকট্রিক এনার্জিকে যদি ভিকিউ বলতে পারি, ওয়ার্ক ডানকেও আমি ভিকিউ বলতে পারবো, কারণ এখানে আমি ইলেকট্রিক ফিল্ড ইউজ করতেছি, তাহলে আমার ইলেকট্রিক্যাল এনার্জি দেওয়া হচ্ছে, রাইট, চার্জগুলোকে। হুম। তাহলে আলটিমেটলি যেটা আমরা করতে পারবো, এই কোয়েশনটা আর এই কোয়েশনটা সাবজেক্ট করতে পারি, সেখান থেকে আমরা ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথকে আমরা সাবজেক্ট করতে পারি, করলে ভি বাই ডি চলে আসে, যেখানে ভি হচ্ছে পোটেনশিয়াল ডিফারেন্স বিটুইন দ্য চার্জড প্লেটস, আর ডি হচ্ছে ডিস্টেন্স বিটুইন দ্য চার্জড প্লেটস। তাহলে এখান থেকে তোমরা যে ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ বের করতে পারবা, সেটা কিন্তু তখনই তোমরা এই ফর্মুলাটা ইউজ করবা যদি ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথটা বের করতে হয় বিটুইন টু চার্জড প্লেটস, ঠিক আছে? জি ভাইয়া। তোমাদেরকে যদি দুইটা চার্জ, মানে দুইটা পয়েন্ট চার্জ দিয়ে যদি ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ বের করতে বলে, তখন কিন্তু এই ফর্মুলাটা অ্যাপ্লিকেবল হবে না, হ্যাঁ? তখন হুম। তোমরা হচ্ছে নর্মালি যে ইকুয়ালস টু ফোর্স বাই কিউ, ফোর্স বাই চার্জ, বা হচ্ছে কে কিউ বাই আর স্কোয়ার, যেটা সেটা করতে পারো আর কি, ঠিক আছে? যদি এরকম দুইটা হুম। চার্জ থাকে আলাদা আলাদা। আর ইকুয়ালস টু ভি বাই ডি হচ্ছে যে প্লেটস এর চার্জড জন্য। প্লেটস এর জন্য, হ্যাঁ হ্যাঁ, যেখানে ফিল্ডটা ইউনিফর্ম থাকে আর কি। এদের মাঝখানে ফিল্ডটা কিন্তু ইউনিফর্ম না। ইনফর্ম না। Uniform না। তো এখানে একটা এক্সাম্পল হিসেবে দেখো, একটা অ্যালফা পার্টিকেলের এক্সাম্পল দেওয়া হচ্ছে। অ্যালফা পার্টিকেল তোমরা জানো এটা কি, একটা হিলিয়াম নিউক্লিয়াস, রাইট? যেখানে কি থাকে, দুইটা প্রোটন থাকে মেইনলি, আর দুইটা নিউট্রন থাকে। দুইটা প্রোটন মানে কি, এটার চার্জ কি 2 ইন্টু 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19। হ্যাঁ। তো সেই চার্জটা এখানে দেওয়া হচ্ছে। আহ, so এখানে বেসিক্যালি যে ফর্মুলাটা দেওয়া হয়েছে বা ইউজ করা হচ্ছে, দেখো বলা হইতেছে যে একটা পার্টিকেলকে এনার্জি দেওয়া হয়েছে, এবং সেই পার্টিকেলটা একটা সার্টেন পোটেনশিয়াল ডিফারেন্স মানে দেওয়া হয়েছে, সেটাকে মানে একটা ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ দিয়ে সেই পার্টিকেলটাকে অ্যাক্সেলারেট করা হয়েছে। যখনই আমি একটা ইলেকট্রিক ফিল্ডের মধ্যে দিয়ে, মানে একটা ইলেকট্রিক ফিল্ডের মধ্যে দিয়ে যদি আমি একটা চার্জকে স্পিড আপ করাই, মানে তাকে মুভ করানো শুরু করি, তাহলে তোমাকে বুঝতে হবে যে ইলেকট্রিক ফিল্ডটা তোমার চার্জটাকে কি দিচ্ছে, কাইনেটিক এনার্জি দিচ্ছে। কাইনেটিক এনার্জি দিতেছে, এটার মানে হইতেছে যে আমরা যেটা করতে পারি, কাইনেটিক এনার্জি ইকুয়ালস টু ইলেকট্রিক্যাল এনার্জি করতে পারি নাকি, পারি নাকি না? পারি ভাইয়া। কাইনেটিক এনার্জি হাফ এম ভি স্কোয়ার, ইলেকট্রিক এনার্জি কি ভি কিউ, এই যে ভোল্টেজ ইনটু চার্জ, ঠিক আছে? চার্জের জায়গায় কেন 2 ইন্টু 1.6 নেওয়া হয়েছে সেটা বুঝতে পারতেছো, কারণ হিলিয়ামের মধ্যে আছে দুইটা প্রোটন। ক্লিয়ার? হ্যাঁ ভাইয়া। তো এখান থেকে তোমরা ভেলোসিটিটা সাবজেক্ট করতে পারো। ম্যাসটা আমরা জানি, কারণ আমাদের কাছে হচ্ছে প্রোটন আর নিউট্রনের ম্যাসটা তোমাদেরকে এই যে পার্টিকেলের ম্যাসটা দিয়েই দিচ্ছে কোশ্চেনে। তো সেই ম্যাসটা তোমরা বসায় দিবা। চার্জ আর ভোল্টেজ দুইটাই জানো। তো পার্টিকেলটাকে কত স্পিডে অ্যাক্সেলারেট করে তার স্পিডটা কত নেওয়া হয়েছে সেটা তোমরা বের করতে পারবে এখান থেকে, ঠিক আছে? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, এই যে আমরা ইকুইপোটেনশিয়াল নিয়ে কথা বললাম, এখানে একটা ইম্পর্টেন্ট ব্যাপার আছে, সেটা হচ্ছে যে একটা ইকুইপোটেনশিয়াল থেকে আরেকটা ইকুইপোটেনশিয়ালে একটা পার্টিকেলকে নিতে হইলে তোমাকে এনার্জি দিতে হবে। তোমাকে বলতে আমি ইলেকট্রিক ফিল্ডের কথা বলতেছি। ইলেকট্রিক ফিল্ডটা হচ্ছে পার্টিকেল, চার্জড পার্টিকেলটাকে একটা সার্টেন অ্যামাউন্ট অফ এনার্জি দিবে। বাট আমি যদি একটা পার্টিকেলকে একটা ইলেকট্রিক ফিল্ড থেকে, সরি, একটা ইকুইপোটেনশিয়াল থেকে ওই ইকুইপোটেনশিয়ালের আরেকটা পজিশন নিতে চাই, পার্টিকেলটাকে কিন্তু কোনো রকমের এনার্জি দিতে
হবে না, বুঝছো? হ্যাঁ হ্যাঁ হবে না বলতে ধরো ইলেকট্রিক ফিল্ড কোনো এনার্জি দিবে না। ধরো আমি পার্টিকেলটাকে এনার্জি দিয়ে এখান থেকে এখানে নিতে পারি। ধরো আমি সেই মুভমেন্টটা মানে করাচ্ছি, হ্যাঁ, এখান থেকে এখানে আমি একটা পার্টিকেলকে আনতেছি, সেটা আমি এনার্জি দিব। ইলেকট্রিক ফিল্ড এখানে কোনো রকমের এনার্জি দিবে না কিন্তু। ইলেকট্রিক ফিল্ড এনার্জি দিবে তখনই যখন তুমি এইখান থেকে এই দিকে তুমি পার্টিকেলকে আনতে চাবা। বুঝা গেছে? হ্যাঁ ভাইয়া। এটা একটা ব্যাপার। আরেকটা ব্যাপার ছিল হচ্ছে আমরা জানি যে ইকুইপোটেনশিয়াল যখন আমরা ড্র করি, ইকুইপোটেনশিয়াল গুলো অলওয়েজ ফিল্ড লাইনের সাথে কি থাকে? পারপেন্ডিকুলার থাকে। যার কারণে দেখবা যে পাশে গিয়ে ফিল্ড লাইনগুলো কিন্তু বাঁকা হয়ে গেছে। কারণ এখানে সরি ফিল্ড লাইন না, এখানে ভাই এক সেকেন্ড ওয়েট করতে পারবা? এক সেকেন্ড। শিওর। আচ্ছা, তো যেটা বলতেছিলাম এখানে যে তোমরা ইকুইপোটেনশিয়াল যে লাইনগুলো দেখবা যেটা ডটেড হিসেবে দেওয়া হচ্ছে, প্রথমত এগুলো অলওয়েজ ইলেকট্রিক ফিল্ড লাইনের সাথে পারপেন্ডিকুলার হয়, ঠিক আছে? যার কারণে দেখবা যে যেখানে ইলেকট্রিক ফিল্ড লাইনটা বাঁকা হয়ে গেছে দেখবা ইকুইপোটেনশিয়াল লাইনগুলোও কিন্তু একটু বাঁকা হয়ে আছে, যাতে তারা ফিল্ড লাইনের সাথে সারা অল দ্য টাইম পারপেন্ডিকুলার থাকে, ঠিক আছে? আর যেটা অলরেডি বললাম যে একটা পার্টিকেল, চার্জ পার্টিকেলকে ইলেকট্রিক ফিল্ড থেকে মানে একটা ইকুইপোটেনশিয়াল থেকে আরেকটা ইকুইপোটেনশিয়ালে আনতে কোনো রকমের এনার্জি ইলেকট্রিক ফিল্ড দিবে না। আমি দিলে দিতে পারি, আমি একটা পার্টিকেলকে জোর করে আনতে পারি একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে, বাট সেটা যদি একটা ইকুইপোটেনশিয়াল থেকে ওই ইকুইপোটেনশিয়ালেরই আরেকটা পজিশনে আনা হয়, তাহলে ইলেকট্রিক ফিল্ড এখানে কোনো রকমের এনার্জি খরচ করবে না। এখানে কোনো ইলেকট্রিক্যাল এনার্জি দেওয়া হবে না। দেওয়া হবে শুধু তখন যদি আমি একটা পার্টিকেলকে একটা ইকুইপোটেনশিয়াল থেকে আরেকটা ইকুইপোটেনশিয়ালের দিকে নিতে যাই। ডিফারেন্সটা বোঝা গেল? হ্যাঁ ভাইয়া। সো এটা একটু তোমরা বুঝে নিও, মানে এটা এটা একটু রিভিউ দিও যে ইলেকট্রিক ফিল্ড কখন একটা চার্জ পার্টিকেলকে এনার্জি দিবে বা দিবে না, এটা একটু প্লিজ ইম্পর্টেন্ট, এটা নিয়ে কোশ্চেন আসে। আরেকটা জিনিস ছিল ইকুইপোটেনশিয়ালস ইন আ রেডিয়াল ফিল্ড। রেডিয়াল ফিল্ড বলতে এখানে ফিল্ডগুলো তো হচ্ছে ইউনিফর্ম, রাইট? ইউনিফর্ম বলতে তো এখানে ইকুইপোটেনশিয়াল যেগুলো আছে কি বলতে নিস লাইক এখানে ফিল্ড লাইনগুলো কি ইউনিফর্ম বা ইকুয়ালি স্পেসড অ্যান্ড প্যারালাল? এই যে এখানে ফিল্ড লাইনগুলো কি এগুলো না, এই যে হরিজন্টাল লাইনগুলো না, এই যে এগুলো কি এখানে ফিল্ড লাইন? আমি যেগুলো ইয়েলো কালারে হাইলাইট করতেছি হ্যাঁ এগুলো হচ্ছে ফিল্ড লাইন। ফিল্ড লাইনগুলো ইকুয়ালি স্পেসড অ্যান্ড প্যারালাল, এর জন্য দেখবা যে ইকুইপোটেনশিয়াল গুলোও কিন্তু ইকুয়ালি স্পেসড অ্যান্ড প্যারালাল দেখা যাচ্ছে। বাট একটা সার্কুলার পয়েন্ট চার্জের আশেপাশে ফিল্ড কি ইউনিফর্ম নাকি ফিল্ডের স্ট্রেংথ ভ্যারি করে? যেমন এখানে ফিল্ডটা একটু ভ্যারি করে। স্ট্রঙ্গার, চার্জ থেকে দূরে চলে গেলে ফিল্ডটা উইকার হয়ে যায় না রেডিয়াল একটা ফিল্ডের জন্য? স্ট্রেংথ ভ্যারি করে নাকি? চার্জের কাছে থাকলে স্ট্রেংথ একরকম, চার্জ থেকে দূরে আসলে চার্জ আরেক রকম, রাইট? হ্যাঁ তো এই জন্য দেখবা ইকুইপোটেনশিয়াল গুলোও কিন্তু ইকুয়ালি স্পেসড না। দেখো 50 ভোল্টের থেকে 50 ভোল্টের যে ইকুইপোটেনশিয়াল, সেটার থেকে 40 ভোল্টের যে স্পেসটা দেওয়া হয়েছে সেই তুলনায় 40 থেকে 30 এর স্পেসটা আরেকটু বেশি দেওয়া হয়েছে নাকি না? হ্যাঁ এটার সিগনিফিকেন্সটা কি একটু দেখো। সিগনিফিকেন্সটা হচ্ছে যে আমি যদি এখানে একটা পজিটিভ চার্জ রাখি, কোথায় আমি একটা পজিটিভ চার্জ রাখতে চাই, ধরো এই জায়গায়, এই পজিটিভ চার্জটা কোন দিকে ফোর্স এক্সপেরিয়েন্স করবে কেউ বলতে পারবা? ডান দিকে। উপরের দিকে, রাইট? রিপেল করবে না? ডান হ্যাঁ দিকে হ্যাঁ কেন? ডান দিকে হবে যদি আমি এখানে রাখতাম, তাইলে সেটা ডান দিকে এক্সপেরিয়েন্স করবে ফোর্স, রাইট? ওটা মাঝখানে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ধরো মিডল পয়েন্টটা আর কি, তো সেটা উপরের দিকে একটা ফোর্স এক্সপেরিয়েন্স করবে। তো উপরের দিকে ফোর্স এক্সপেরিয়েন্স করলে সে উপরের দিকে মুভ করবে। এখানে বলা হচ্ছে কি দেখো, এখান থেকে এখানে মুভ করতে কত পরিমাণ ভোল্টেজের ডিফারেন্স আসছে? 10। 50 থেকে 40, রাইট? ইকুইপোটেনশিয়ালের গ্যাপটা এই যে এখানে 50 লেখা ছিল দেখো, আর এখানে কি 40 লেখা,
তার পরের ইকুইপোটেনশিয়ালে কি 30 লেখা? বুঝা যাচ্ছে না? হ্যাঁ ভাই, বোঝা যাচ্ছে। তাহলে এখান থেকে এখানে আনতে হইলেও পোটেনশিয়ালের ডিফারেন্স 10, এখান থেকে এখানে আনতে হলেও পোটেনশিয়ালের ডিফারেন্স কত দেখাচ্ছে? 10। হ্যাঁ তাহলে তোমরা কি দেখতে পাচ্ছ, একই পোটেনশিয়াল ডিফারেন্সের জন্য ইকুইপোটেনশিয়ালের স্পেসটা কি বেড়ে গেছে? দেখো তো, যেমন দেখো, এটা একটা ইকুইপোটেনশিয়াল, এটা একটা ইকুইপোটেনশিয়াল, এটা একটা ইকুইপোটেনশিয়াল। এটাতে 50 ভোল্ট লেখা, এটাতে 40 ভোল্ট লেখা, এটাতে 30 ভোল্ট লেখা। এখান থেকে এখানের গ্যাপটা কিন্তু 10 ভোল্টের গ্যাপ, এখান থেকে এখানেও গ্যাপটা কিন্তু 10 ভোল্টেরই গ্যাপ নাকি? তো ভোল্টেজের গ্যাপটা সেম, বাট ইকুইপোটেনশিয়ালদের মধ্যে ডিসটেন্স কি একই রকম নাকি ডিসটেন্সটা বেশি পরে? স্পেসিংটা কি বেড়ে যাচ্ছে নাকি না? হ্যাঁ এটা কি বোঝায়? এটা বোঝায় যে এখান থেকে এখানে একটা পার্টিকেলকে আনতে যেই এনার্জি দেয়া হচ্ছে, এখান থেকে এখানে আনার জন্য একই পরিমাণ এনার্জি দেয়া হবে, কারণ পোটেনশিয়ালের ডিফারেন্সটা তো 10 করে, রাইট? এখানেও 10 ভোল্টের একটা গ্যাপ, এখানেও 10 ভোল্টের একটা গ্যাপ, নাকি নাকি না? হ্যাঁ তার মানে একই ভোল্টেজ বা একই এনার্জি ডিফারেন্সের জন্য এখানে যে পরিমাণ ডিসটেন্স কভার হচ্ছিল, পরবর্তীতে কি আরো বেশি ডিসটেন্স কভার হচ্ছে নাকি আরো কম ডিসটেন্স কভার হচ্ছে? কমিশন কভার আপ হচ্ছে। কম কেন, বেশি তো। এখানে গ্যাপটা যেটুকু লাগতেছে, তারপরে গ্যাপটা কি আরো কম লাগতেছে না বেশি লাগতেছে? বেশি, ও বেশি ডিস্টেন্স। বেশি ডিসটেন্স কভার করবে তুমি যদি এটা চার্জকে তাহলে মুভ করাইতা। কেন বেশি ডিসটেন্স কভার হচ্ছে দেখো, এই জায়গায় কি ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ বেশি, আমি যেখানে ক্রসটা দিলাম, এই যে এই জায়গাটা, হ্যাঁ বাট এই জায়গাটা ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ একটু কম, হ্যাঁ এই জায়গায় আরো কম। মানে তুমি চার্জ থেকে যত দূরে যাবে ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ তত কমবে। ওয়ার্ক ডানের ফর্মুলাটা কি? ফোর্স ইনটু ডিসটেন্স, রাইট? আর ইলেকট্রিক ফিল্ডের জন্য ফোর্সের ফর্মুলা কি? ই ইনটু কিউ। বলা যায় নাকি না? বলো তো। কোশ্চেনটা আবার বলবো? ওয়ার্ক ডান মানে কি? ফোর্স ইনটু ডিসটেন্স হয় না? হ্যাঁ ফোর্সকে ভেঙে আমরা ই কিউ লিখতে পারি নাকি পারি না? পারে। তাহলে বোঝা যাচ্ছে কি দেখো, আমার ওয়ার্ক ডানটা যদি সেম রাখি, তাহলে ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ যত কমে যাবে, ডিসটেন্স কভার তত কি হইতে হবে? বাড়তে হবে। বাড়তে হবে। ফর আ গিভেন অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান বা ফর আ গিভেন অ্যামাউন্ট অফ এনার্জি ট্রান্সফার্ড, এটা যদি কনস্ট্যান্ট থাকে বা এটা যদি ফিক্সড থাকে, তুমি যদি একটা চার্জকে এখান থেকে এখানে আনার সময় যে পরিমাণ এনার্জি দিচ্ছ, এখান থেকে এখানে আনার সময় একই পরিমাণ এনার্জি যদি দিতে চাও, শুরুতে যতটুকু ডিসটেন্স কভার করানো হয়েছিল সেই তুলনায় পরবর্তীতে আরো একটু বেশি এনার্জি ডিসটেন্স কভার করাইতে হবে আর কি। কারণ ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ শুরুতে বেশি ছিল, তাই অল্প ডিসটেন্সেই একটা সার্টেন এনার্জি দেওয়া হয়, বাট পরবর্তীতে যেহেতু ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথটা উইকার, তোমাকে একই পরিমাণ এনার্জি দিতে হলে একটু বেশি ডিসটেন্স কভার করাইতে হবে, যাতে তুমি একটু বেশিক্ষণ ধরে চার্জটাকে ফোর্স দাও, তাহলে বেশিক্ষণ ধরে তুমি ওটাকে এনার্জি দিতে পারতেছো আর কি। যাতে করে এখান থেকে এখানে যে পরিমাণ এনার্জি তোমার চার্জ অবজেক্টটা বা চার্জটা পাইলো, এখান থেকে এখানে যাওয়ার টাইমে সে একই পরিমাণ চার্জ এনার্জি অ্যাকচুয়ালি পাচ্ছে আর কি। আমি কি এটা বুঝাতে পারিছি জি নাকি? ভাইয়া, বুঝছি। So, এই জিনিসটা এখানে বলা হয়েছে যে ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ যত উইকার হয়ে যাবে চার্জ থেকে দূরে আসলে, তত একটা ইকুইপোটেনশিয়াল থেকে আরেকটা ইকুইপোটেনশিয়ালে নিতে হলে ডিসটেন্স একটু বেশি হবে আর কি। যার কারণে দেখবা যে ইকুইপোটেনশিয়ালগুলো এই ক্ষেত্রে একটা রেডিয়াল ফিল্ডের ক্ষেত্রে কিন্তু ইকুয়ালি স্পেসড না। এখানে স্পেসিংটা যেরকম সেই তুলনায় পরবর্তীতে স্পেসিংটা কিন্তু স্লাইটলি বেশি। এটার পরের ইকুইপোটেনশিয়াল যদি আমি আঁকি তাহলে স্পেসিংটা আমাকে আরো বাড়াই দিতে হবে। এটার পরেটা হইলে আমাকে ইকুইপোটেনশিয়ালটা আরো আরো বাড়াই দিতে হবে। বাট তোমাকে বুঝতে হবে যে ইকুইপোটেনশিয়াল বলতেছে মানে এখান থেকে এখানে একটা চার্জ অবজেক্টকে আনতে তোমার পোটেনশিয়াল ডিফারেন্স 10, এখান থেকে এখানে আনতে পোটেনশিয়াল ডিফারেন্স 10, এখান থেকে এখানে আনা হইলেও পোটেনশিয়াল ডিফারেন্স কি হবে? 10 10 করে ডিফারেন্সটা হবে। টেনশন কমাবে। বাট দেখা যাচ্ছে কি যে শুরুতে
একই পোটেনশিয়াল ডিফারেন্সে খুবই কম ডিসটেন্স কভার করানো হচ্ছিল, বাট পরবর্তীতে দেখা যাচ্ছে যে ওই একই পোটেনশিয়াল ডিফারেন্সের জন্য ডিসটেন্স কভার্ড অনেক বেশি। নাবিদ কি এটা ফলো করতেছো নাকি না, নাকি তোমার এটা বোঝা মানে কোশ্চেন নাই এই জায়গায়? আমি জানি না আসলে, আমি জাস্ট জিজ্ঞাসা করতেছি। ভাই মনে আছে এগুলো আমার। মনে আসছে, আচ্ছা। হ্যাঁ। তাহলে এইখানে কি কারো কোশ্চেন নাই, তাহলে পরেরটায় যাব। জি ভাই। আচ্ছা, ফাইনালি আমরা মানে মেইন কনসেপ্টসগুলো আমাদের ক্লিয়ার। এখানে আমরা এখন জাস্ট কিছু প্র্যাকটিক্যাল কিছু সিনারিও দেখব। তো এখানে একটা চার্জ মেটাল প্লেট আছে, এখানে আমরা একটা নেগেটিভ চার্জ দিচ্ছি। নেগেটিভ চার্জটা এখানে আমরা সাসপেন্ড করাবো। সাসপেন্ড করানো মানে এটাকে আমরা ফ্লোট করায় রাখতে পারবো। কিভাবে এটা হবে? এটা নেগেটিভ চার্জড অবজেক্ট, চার্জ মানে নেগেটিভলি একটা চার্জড বডি। এই চার্জটা কোন দিকে ইলেকট্রিক ফোর্স খাবে? হ্যালো। হ্যাঁ হ্যাঁ, বলো। এই যে নেগেটিভ একটা চার্জ দেখানো হচ্ছে, এই নেগেটিভ চার্জটা কোন দিকে ফোর্স খাবে? উপরে। উপরের দিকে। এইটা কোন ফোর্স? এটা হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স নাকি? স্ট্যাটিক ফোর্স, হ্যাঁ। হ্যাভিয়ার। ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। আর হচ্ছে নিচের দিকে কি তার ওয়েট, রাইট? হ্যাঁ। নিচের দিকে তার ওয়েট। আর হচ্ছে যে আর হচ্ছে তাহলে যদি কোনো একটা ওয়েতে আমরা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স আর ওয়েট এই দুটাকে ইকুয়াল করতে পারি, তাহলে কি আমরা নেগেটিভ চার্জটাকে ফ্লোট করাতে পারবো? হ্যাঁ। তো সেটা যদি হয় তার মানে ওয়েট আর ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স ইকুয়াল হবে। সেখান থেকে আমরা কি বের করতে পারবো? আমরা বের করতে পারবো যে এই এই চার্জটার ভ্যালু কত নাকি। এখানে পোটেনশিয়াল ডিফারেন্স দেওয়া আছে, আর দুইটা চার্জড প্লেটের মধ্যে ডিসটেন্সটা দেওয়া আছে। সো ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ এখানে কেমনে বের করব? হ্যালো। হ্যাঁ, এখানে ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথটা কিভাবে বের করব? ইচ্ছে এখানে ফর্মুলা দিয়ে। হুম, কোন ফর্মুলা ইউজ করব? এখানে ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথের ফর্মুলা কি হবে? হ্যাঁ, এটা ফর্মুলা দিয়ে বের করবো। কি? এখানে যে এটা কিভাবে বের করবো সেটা জিজ্ঞাসা করলো না। ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ কিভাবে বের করবা? হ্যাঁ, এটাই বলছিলাম। যে ডেল ভি বাই ডেল আর। ভি বাই ডি বললেই হতো। ডেল ভি বাই ডেল আর কোথা থেকে বলতেছো বলো? ভি বাই ডি বললেই হয়। তো ভি বোঝায় হচ্ছে পোটেনশিয়াল ডিফারেন্স, আর ডি বোঝায় ডিস্টেন্স 2 সেন্টিমিটার। সো ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ এখান থেকে তুমি পেয়ে যাচ্ছ। আম, এবং এটা হচ্ছে কি, এটা হচ্ছে একটা অয়েল ড্রপলেট। অয়েল ড্রপলেটের ম্যাস তোমাকে দেওয়া আছে। তো ম্যাসটা তুমি যদি বসাতে পারো তাহলে তোমরা চার্জটা বের করতে পারবা। অয়েল ড্রপলেটটা কি পরিমাণ চার্জ ক্যারি করে সেটা বের করা পসিবল হবে এই ইকুয়েশন থেকে বা এই ক্যালকুলেশনটা থেকে। ম্যাসটা তোমাকে দেওয়া ছিল, ভোল্টেজ বা পোটেনশিয়াল ডিফারেন্স জানো, আর চার্জ প্লেটের মধ্যে ডিস্টেন্সটাও জানো, আর জি এর ভ্যালু অবভিয়াসলি জানো। তাহলে কিউ এর ভ্যালুটা কি বের করা পসিবল হবে এখান থেকে নাকি না? পসিবল হবে। পসিবল হবে। তো দেখা যাবে তোমার চার্জের ভ্যালু যাই আসবে, সেই চার্জের ভ্যালুটা অলওয়েজ একটা হোল নাম্বার ইনটু চার্জ অফ 1 ইলেকট্রন আসে। দেখা যায় কি, দেখা যায় যে টোটাল চার্জ অলওয়েজ হয় হোল নাম্বার ইনটু চার্জ অফ 1 ইলেকট্রন। এই হিসাবে মানে এই ফরম্যাটে তোমার চার্জের ভ্যালুটা অলওয়েজ বের হয় আর কি। তো সেখান থেকে আমরা নাম্বার অফ ইলেকট্রনটা বের করতে পারবো যে এই অয়েল ড্রপের ভিতরে কয়টা ইলেকট্রন থাকতে পারে
এটাকে নেগেটিভলি চার্জ করানোর জন্য, সেটা তোমরা যেটা করতে পারো টোটাল চার্জ দিয়ে চার্জ অফ ওয়ান ইলেকট্রন, মানে একটা ইলেকট্রনের চার্জকে নিচে দিবা ডিনোমিনেটরে, তখন তোমরা বের করতে পারবা যে কয়টা ইলেকট্রন সেখানে অ্যাকচুয়ালি ছিল। এরপরে যে জিনিসটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে যে একটা ইলেকট্রনের চার্জ কিভাবে অ্যাকচুয়ালি বের করা হয়। এটা এখানে আচ্ছা, ওকে, এক মিনিট। পারমিটিভিটি নিয়ে হচ্ছে পরে বলা হয়েছিল আই থিঙ্ক, নাকি না? আচ্ছা, পারমিটিভিটি নিয়ে কি আমরা ম্যাগনেটিজমে পড়ছিলাম আরেকবার? পারমিটিভিটি নিয়ে? পারমিটিভিটি নিয়ে, হ্যাঁ, ও না, ওটা মনে হয় ক্যাপাসিটরের চ্যাপ্টারে পড়ছিলাম, রাইট? হ্যাঁ, ক্যাপাসিটরের চ্যাপ্টারে পড়ছিলাম। তোমাদের কি ক্যাপাসিটর নিয়ে কোশ্চেন আসবে না এটাতে, নাকি আমি কি ভুল বলতেছি, নাকি? হ্যাঁ আসবে গেছে, কারণ পুরো টপিক 6 এর উপর তো। ও, তাহলে তো আমাদের ইলেকট্রিক ফিল্ড, ক্যাপাসিটর, ম্যাগনেটিজম পুরোটা পড়তে হবে, রাইট? জি ভাইয়া। ভাইয়া আমার আর কি এগুলোর উপর কোনো সমস্যা নাই, এগুলা রিলেটেড আপুর আর কি সমস্যা, আচ্ছা আচ্ছা, কিন্তু আমি তাও শুনতেছি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। পরীক্ষা কবে বললো, 24th-এ? জি ভাইয়া, দেরি আছে, অনেক দেরি না, আছে। চ্যাপ্টারগুলো বড় আছে, রিভিউ দেওয়া, মানে আজকে হয়তো আমি জাস্ট ইলেকট্রিক ফিল্ডটা শেষ করতে পারবো, ক্যাপাসিটর হয়তো শেষ করতে ধরতে পারবো না। ক্যাপাসিটরটা ধরো কালকে দেখাইতে পারবো, দেন ওয়েডনেসডেতে ধরো ম্যাগনেটিক ফিল্ডটা, এভাবে করতে হবে। সো, Okay. আর তোমাদের ম্যাথসের টেস্টটা কবে বলছিলা? স্যাটারডে তে, নেক্সট স্যাটারডে। 26th? হ্যাঁ। টাইম থাকে না আসলে। আচ্ছা ঠিক আছে, আমি আছি ইলেকট্রিক ফিল্ডটা মেনলি শেষ করতে চেষ্টা করি। সো এখানে একটা সেটআপ দেখা যাচ্ছে যেটাতে আমরা এক্সপেরিমেন্ট করে ইলেকট্রিক ফিল্ডটাকে ভিজুয়ালাইজ করতে পারি। মেনলি হচ্ছে আমরা যেটা করি, একটা অয়েল মানে ক্যাস্টর অয়েলের মধ্যে আমরা সেমোলিনা গ্রেন দিই। সেমোলিনা গ্রেন দিই না, হ্যাঁ সেমোলিনা গ্রেন দিই। সেমোলিনা গ্রেন দিলে দেখা যায় তারা হচ্ছে একটা প্যাটার্ন নেয়, এই প্যাটার্নটাই হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের প্যাটার্নটা ফলো করে আর কি। এখানে আচ্ছা এখানে ভাইয়া, হ্যাঁ হ্যাঁ বলো। আয়রন ফিলিংস না নিয়ে স্যালমোনেলা গ্রেন কেন নিলাম? আয়রন ফিলিংস তো তোমার ম্যাগনেটিক ফিল্ডের জন্য করা হয়, যে কারণ ওটা একটা ম্যাগনেটিক মেটেরিয়াল। আয়রনের ডাইপোল থাকে না, আয়রন তো একটা আহ, মেটাল, তোমার ডাইপোল লাগবে। ও আচ্ছা, তাহলে সেমোলিনা গ্রেনের মধ্যে ডাইপোল থাকে, একটা পজিটিভ এন্ড থাকে, একটা নেগেটিভ এন্ড থাকে। ও আচ্ছা, অন্য কোনো কিছু নিলেও তো হবে না? ডাইপোলার মানে ডাইপোল থাক সহ কিছু একটা নেওয়া লাগবে যেটা তুমি দেখতে পারবা চোখ দিয়ে, রাইট? আচ্ছা। কমনলি সেমোলিনা গ্রেনটাই নেওয়া হচ্ছে আর কি। তো আহ, এখানে আমরা যে পাওয়ার সাপ্লাইটা ইউজ করি সেটাকে আমরা ইএইচটি সাপ্লাই বলতেছি। ইএইচটি সাপ্লাই জাস্ট বোঝায় এক্সট্রা হাই টেনশন, যেটার সিগনিফিকেন্স হচ্ছে যে খুবই হাই ভোল্টেজের পাওয়ার সাপ্লাই নিতে হয়, যাতে করে সেমোলিনা গ্রেনগুলোকে এনাফ ইলেকট্রিক ফিল্ড দিয়ে বা এনাফ ইলেকট্রিক ফোর্স দিয়ে তাদেরকে এই প্যাটার্নে আনা যায় আর কি। সো এইভাবেই তোমরা ইলেকট্রিক ফিল্ড লাইনগুলো দেখতে পাবে, এবং দেখা যাচ্ছে যে ইলেকট্রিক ফিল্ডগুলো ইউনিফর্ম এবং প্যারালালি মানে প্যারালালি প্যারালাল আর হচ্ছে ইকুয়ালি স্পেসড আউট আর কি। এভাবে মানে সেমোলিনা গ্রেনগুলো এই শেপটা নেওয়ার মেইন রিজন হচ্ছে একটা গ্রেনের মধ্যে একটা নেগেটিভ একটা এন্ড থাকে, একটা পজিটিভ একটা এন্ড থাকে। তো দেখা যায় যে নেগেটিভ এন্ডটা পজিটিভ ইলেকট্রনের দিকে পয়েন্ট করে থাকে, আর আর পজিটিভ এন্ডটা হচ্ছে তোমার নেগেটিভ ইলেকট্রনের দিকে পয়েন্ট করে থাকে। সো এইভাবে হচ্ছে তারা একটা চেইন ফর্ম করে আর কি। দেখা যাচ্ছে চেইনটা? হ্যাঁ। সো জাস্ট এই নেগেটিভ এন্ডটা হচ্ছে এই পজিটিভের দিকে তাকায় থাকবে, আর এই পজিটিভ এন্ডটা এই নেগেটিভ এন্ডের দিকে তাকায় থাকবে। এভাবেই সবগুলা গ্রেন অ্যারেঞ্জ হবে, এবং এভাবে আমরা ইলেকট্রিক ডাইপোলগুলোর কারণে সেমুলিনা গ্রেনগুলোকে এভাবে দিলে তারা এই প্যাটার্নে তারা অ্যালাইন্ড হবে বা অ্যারেঞ্জ হবে আর কি। ঠিক আছে, এরপর আসি আমাদের মিলিকেন্স অয়েল ড্রপ এক্সপেরিমেন্ট। মিলিকেন্স অয়েল ড্রপ এক্সপেরিমেন্ট দিয়ে আমরা মেইনলি হচ্ছে একটা ইলেকট্রনের চার্জ বের করতে পারি। মিলিকেন্স অয়েল ড্রপের এক্সপেরিমেন্টের মেইন কনসেপ্টটা হচ্ছে যে আমরা একটা উপরে একটা ওপেনিং থাকবে যেখান থেকে আমরা অয়েল ড্রপ ফেলাবো আর কি। ঠিক আছে, এবং অয়েল ড্রপগুলোকে ফেলানোর টাইমে ওদেরকে চার্জ করে দেওয়া হয় বাই দ্য হেল্প অফ ফ্রিকশন। ঠিক আছে, ওদেরকে স্প্রে করা হয়, তো স্প্রে করা হয় মানে ফ্রিকশনের থ্রুতে, মানে বা ফ্রিকশনের কারণে ওদেরকে উপর থেকে মানে রিলিজ করার টাইমে ওদের একটা চার্জ হয়ে আসে। অয়েল ড্রপগুলো নিজেরাই চার্জড থাকে, পজিটিভলি চার্জড থাকে। এবং আমরা যেটা করি, এখানে একটা পাওয়ার সাপ্লাইয়ের সাথে কানেক্ট করা হচ্ছে, দেখো একটা হাই ভোল্টেজ পাওয়ার সাপ্লাইয়ের সাথে কানেক্ট করা হয়, এবং এখানে একটা মেটাল প্লেট আছে দুই পাশে, ওপেন উপরে এবং নিচের দিকে।
এখন তোমার অয়েল ড্রপলেটগুলো তো নিচের দিকে পড়বে, রাইট? নিচের দিকে পড়ার সময় কি হবে দেখো, নিচের দিকে পড়ার সময় ওদের যেটা হবে দেখো, আম, এখানে আমি যদি একটু দেখাই, এখানে কেউ বলতে পারবে এখানে আম, কোন মেটাল প্লেটটা কোন চার্জ নিবে, উপরেরটা আর নিচেরটা, কেউ বলতে পারবা? উপরেটা নিবে নেগেটিভ, নিচেটা নিবে পজিটিভ। উপরেরটা পজিটিভ অ্যাকচুয়ালি, দেখো এই যে পজিটিভটা উপরেরটার সাথে কানেক্টেড আর নেগেটিভটা দেখো নিচেরটার সাথে কানেক্টেড, তাহলে উপরেরটা পজিটিভলি চার্জ হবে, নিচেরটা নেগেটিভলি চার্জ হবে, ঠিক আছে? তো এখানে যেটা হবে, এই যে অয়েল ড্রপগুলো দেখতে পাচ্ছ, এই প্রত্যেকটা অয়েল ড্রপ নেগেটিভলি চার্জড, অলরাইট? এই প্রত্যেকটা অয়েল ড্রপ নেগেটিভলি চার্জ। সো একটু আগে যে আমরা একটা সিম্পল ক্যালকুলেশন দেখলাম, সেই অনুযায়ী আমরা বলতে পারি যে একটা অয়েল ড্রপকে আমরা কি করতে পারি, এখানে স্টেশনারি আনতে পারবো যদি সেটার উপরের দিকে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স থাকে আর নিচে যদি তার ওয়েট থাকে। বলতে পারবো নাকি পারবো না? পারবো। পারবো। এখন যদি সেটা হয় তাহলে এইটা লেখা যাবে, এবং এইটা করলে আমরা কিউটা সাবজেক্ট করতে পারি। এটা তো অলরেডি জানো, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স ইকুয়ালস টু ওয়েট। যদি আমি মানে যদি এটা এই দুইটা ইকুয়াল করতে পারি, যদি আমি অয়েল ড্রপলেটটার উপরে ফোর্সেসগুলো ব্যালেন্স করতে পারি, সেই ক্ষেত্রে আমরা এইটা লিখতে পারবো নাকি না? এইটা কি ক্লিয়ার যে এই ইকুয়েশনটা কোত্থেকে আসছে, কেন এটা লিখলাম? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, হ্যাঁ। এখান থেকে কিউটা সাবজেক্ট করা যাচ্ছে, স্মল কিউ। তো স্মল কিউটা লাগলে দেখো তোমার কি কি ইন্ডিভিজুয়াল ভ্যালু লাগবে একটু চেক করো। ম্যাস লাগবে, জি এর ভ্যালু লাগবে, ডি এর ভ্যালু লাগবে, ভোল্টেজ লাগবে। ভোল্টেজ তো জানি, রাইট? পার্সেপের ভোল্টেজ তো আমরা নিজেরাই দিচ্ছি। ডি হচ্ছে মেটাল প্লেটের মধ্যে ডিস্টেন্স, সেটা আমরা জানি। জি এর ভ্যালু জানি, বাট আমরা কি জানি না, অয়েল ড্রপলেটের ম্যাসটা জানি না। বুঝা গেল নাকি গেল না? হ্যাঁ হ্যাঁ, বুঝছি। অয়েল ড্রপলেটের ম্যাসের জন্য আমরা যেটা করি, ম্যাসকে আমরা আবার লিখতে পারি ভলিউম ইনটু ডেনসিটি, যেখানে ভলিউম হচ্ছে একটা স্ফিয়ারের ভলিউম, ডেনসিটি হচ্ছে অয়েলের ডেনসিটি, নাকি? এখন দেখো, অয়েলের ডেনসিটি তো জানো তুমি নাকি? অয়েল একটা লিকুইড, লিকুইডের ডেনসিটি জানা থাকবে আমাদের, আমরা ডেনসিটিটা নোন ভ্যালু। বাট অয়েল ড্রপের রেডিয়াস কি তুমি জানবা বা জানা থাকবে? ড্রপলেটের হ্যাঁ, রেডিয়াস না থাকবে না, অ্যাকচুয়ালি আগে থেকে আমাদের জানা থাকবে না। তুমি ড্রপের রেডিয়াস কেমনে মাপবা? আমি দেওয়া থাকবে ভাবছিলাম। না না, অয়েল ড্রপলেটের রেডিয়াস তো আসলে দেওয়ার কিছু না, এটা তো এক এক ড্রপলেটের রেডিয়াস এক এক রকম থাকে। তো তোমাকে ড্রপলেটের রেডিয়াসটা ক্যালকুলেট করতে হবে। ড্রপলেটের রেডিয়াসটা যদি ক্যালকুলেট করতে হয়, আমরা কি করি, আমরা হচ্ছে টার্মিনাল ভেলোসিটির একটা কনসেপ্ট এখানে ইউজ করি। কিভাবে করি এটা? আমরা ড্রপলেটটাকে নিচে পড়তে দিব অ্যাট টার্মিনাল ভেলোসিটি। তোমাদের হয়তো টার্মিনাল ভেলোসিটির কনসেপ্টটা জানা আছে এস থেকে। টার্মিনাল ভেলোসিটিতে কি হয়, একটা অবজেক্টের হচ্ছে উপরের দিকে থাকে তার আপথ্রাস্ট আর ড্র্যাগ, আর নিচের দিকে থাকে তার ওয়েট, নাকি? এই ক্ষেত্রে আমরা আপথ্রাস্টটা ইগনোর করি, কারণ একটা অয়েল ড্রপলেটের আপথ্রাস্ট খুবই কম থাকে, বুঝছো? তো আপথ্রাস্টটা ইগনোর করলে উপরের দিকে থাকে মেইনলি তার ড্র্যাগ আর নিচের দিকে থাকে মেইনলি তার ওয়েট, ক্লিয়ার? তো একটা অয়েল ড্রপলেট যদি টার্মিনাল ভেলোসিটিতে নিচের দিকে পড়ে, তার মানে আমি কি তার ক্ষেত্রে ওয়েট ইকুয়াল টু ড্র্যাগ লিখতে পারি নাকি পারি না? পারি। তো ওয়েট ইকুয়াল টু ড্র্যাগ লিখতে পারি। ড্র্যাগকে আমরা আবার 6 পাই এটা ভি, লাইক 6 পাই আর এটা ভি, এই ফর্মুলাটা হয়তো তোমরা জানো। আর ওয়েট তো এমজি, তাহলে এখান থেকে কি রেডিয়াসকে সাবজেক্ট করা পসিবল একটু দেখো তো। হ্যাঁ করলে দেখো কি কি লাগে। তোমার লাগবে হচ্ছে এটা, এটা কি ভিসকসিটি না? এই যে এই জিনিসটাকে তো এটা বলে, কিন্তু এটার প্রোনাউন্সিয়েশন কিন্তু এটা, হ্যাঁ। বাট অ্যাকচুয়ালি জিনিসটা কি, এটা কি ভিসকসিটি নাকি? জি ভাইয়া। অফ হোয়াট? অফ অয়েল। হুম। ভিসকসিটি, সরি, এটা ভিসকসিটি অফ অয়েল হবে নাকি ভিসকসিটি অফ এয়ার হবে? অফ এয়ার হবে। তোমার অয়েল ড্রপলেটটা বাতাসে oil। পড়তেছে না, তো আশেপাশে ও যে আচ্ছা, বাতাস, হ্যাঁ। সেই আশেপাশে বাতাসের ভিসকসিটিটা তোমাদের এখানে দিতে হবে। তো ভিসকসিটি, বাতাসের ভিসকসিটি তোমাকে এক্সামে মানে এটা নোন একটা ভ্যালু, সেটা জানা থাকবে। স্মল ভি, এটা কি ভেলোসিটি না? হ্যাঁ ড্রপলেটের ভেলোসিটি আমরা কিভাবে বের করব? ডিসটেন্স বাই টাইম দিয়ে। ডিসটেন্স বাই টাইম আমরা কিভাবে করতে পারবো? ড্রপলেটটা যখন এখান থেকে পড়তে থাকে না, এই ড্রপলেটগুলা কতটুকু ডিসটেন্স কভার করে এবং সেই ডিসটেন্সটা কভার করতে কতটুকু টাইম লাগে, এটা এস্টিমেট করার জন্য এখানে একটা অ্যাপারেটাস থাকে, এখানে একটা মাইক্রোস্কোপ থাকে, যেটা দিয়ে আমরা ডিসটেন্সটা, চেঞ্জ ইন ডিসটেন্স আর টাইম, এটা রেকর্ড করতে পারবো আমরা, ঠিক আছে? এই রেকর্ডিংটা দিয়ে আমরা তার টার্মিনাল ভেলোসিটি পেয়ে যাব। এটা কি ডেনসিটি না? রো রো যেটা,
এটা কি হবে? ডেনসিটি হবে, রাইট? কার হ্যাঁ, ডেনসিটি? এটা হবে ডেনসিটি অফ অয়েলের। অয়েল, এটা হচ্ছে অয়েলের ডেনসিটি। আর ডিটা তো অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি। সব কিছুই জানা থাকবে, সেখান থেকে আমরা রেডিয়াসটা কি পেয়ে যাচ্ছি তাইলে? রেডিয়াসটা কি পেয়ে গেলাম? অয়েল ড্রপলেটের রেডিয়াসটা কি হ্যাঁ, আমরা ক্যালকুলেট করলাম, আমরা কিন্তু মেজার করি না, হ্যাঁ, ক্যালকুলেশন থেকে এটা পেলাম আমরা। এই ক্যালকুলেটেড রেডিয়াসটা নিয়ে তুমি এখন এখানে বসাতে পারবা। বসাইলে কি তুমি অয়েল ড্রপের ম্যাসটা পেয়ে যাবা? দেখো তো আসবে নাকি আসবে না? হ্যাঁ ভাইয়া, অয়েল ড্রপের ম্যাস যদি পেয়ে যাও, এই ম্যাসটাকে কি তুমি এখন এখানে বসাতে পারবা? পারবো। পারলে কি বের হবে আলটিমেটলি তোমার? কিউব। কিউটা হচ্ছে অয়েল ড্রপের চার্জ। এবং দেখা যাবে এই অয়েল ড্রপের চার্জ অলওয়েজ দেখা যাবে ইজ অলওয়েজ অ্যান ইন্টিজার মাল্টিপল অফ এত 1.6 ইন্টু 10⁻⁻19। তার মানে অয়েল ড্রপের মধ্যে অলওয়েজ হোল নাম্বার অফ ইলেকট্রন দেখা যাবে, হোল নাম্বার অ্যামাউন্ট অফ ইলেকট্রনস অলওয়েজ শো করবে, বুঝছো? হোল নাম্বার পরিমাণে ইলেকট্রন শো করবে আর কি। এই এক্সপেরিমেন্টে কিছু ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে টেম্পারেচার, তুমি টেম্পারেচার থ্রু আউট দ্য এক্সপেরিমেন্ট চেঞ্জ করবা না, এটাকে একটা কন্ট্রোলড ভেরিয়েবল হিসেবে ধরা হচ্ছে। কারণ টেম্পারেচার চেঞ্জ করলে কি হবে? ডেনসিটি অফ অয়েল চেঞ্জ হবে অ্যান্ড ভিসকসিটি অফ এয়ার চেঞ্জ হবে, রাইট? তো এই জিনিসগুলো তো আমার হ্যাঁ, কনস্ট্যান্ট থাকতে হবে। সো তুমি এক্সপেরিমেন্টটা করার সময় টেম্পারেচার যাতে ফিক্স থাকে, টেম্পারেচার যাতে বাড়ে বা কমে না, এটা এনশিওর করতে হবে তোমাকে। সো এই ওয়েতে আমরা একটা ইলেকট্রনের চার্জ এস্টিমেট করতে পারি। আই হোপ এখানে কারো কোশ্চেন নাই। এবং একেবারে লাস্ট যে কনসেপ্ট ছিল ইলেকট্রিক ফিল্ড চ্যাপ্টারে, সেটা হচ্ছে ক্যাথোড রে টিউব বা সিআরটি টিউব বলে যেটাকে। এটা সিম্পল ছিল যে এখানে আইডিয়াটা ছিল যে আমরা একটা ফিলামেন্টকে হিট করবি, একটা হিট করব, এবং একটা হিটেড ফিলামেন্ট থেকে কি হবে? ইলেকট্রন বের হয়ে আসবে। এখানে ইলেকট্রন বের হয়ে আসার মেইন রিজনটা হচ্ছে এখানে থার্মোনিক এমিশন হয়। কিন্তু তোমরা থার্মোনিক এমিশন শুনছো এর আগে? হ্যাঁ ভাইয়া। কি এটা বলতে পারবে কেউ? মানে থার্মাল এনার্জি। থার্মাল এনার্জি, হিট এনার্জির জন্য ইলেকট্রন এমিটেড হয় আর কি। অনেকটা ফটো ইলেকট্রিক এমিশন যেখানে লাইটের জন্য এনার্জি ইলেকট্রন এমিট হয়, এখানে থার্মাল এনার্জির জন্য ইলেকট্রন এমিটেড হবে। এই ইলেকট্রনগুলোকে দেখো তো একটা ইলেকট্রিক ফিল্ডের মধ্যে দিয়ে পাস করানো হইলো না কিনা? এই যে এখানে তো একটা নেগেটিভ চার্জ, একটা পজিটিভ চার্জ, একটা পাওয়ার সাপ্লাই দেখা যাচ্ছে। এই পাওয়ার সাপ্লাইটা একটা পোটেনশিয়াল ডিফারেন্সের সাথে কানেক্ট করা, নাকি একটা মেটাল প্লেটের সাথে কানেক্ট করা, দুইটা। এবং এখানে যদি একটা ইলেকট্রন থাকে, সেটা কি এইদিকে ফোর্স খাবে বা এইদিকে অ্যাক্সেলারেট করবে বলা যায়? হ্যাঁ, করবে। তো করলে কি হবে? ইলেকট্রনটা এই পাশে অ্যাক্সেলারেট করবে। অ্যাক্সেলারেট করলে তার স্পিড বাড়বে, বাট এই ক্ষেত্রে মোশনটা কি জাস্ট হরিজন্টাল, রাইট? হ্যাঁ, মুভমেন্টটা জাস্ট হরিজন্টাল। এরপরে কি হচ্ছে দেখো, এটাকে আরেকটা ইলেকট্রিক ফিল্ড দিয়ে পাস করানো হচ্ছে, বাট এবার কিন্তু ইলেকট্রিক ফিল্ডটা হরিজন্টাল না, এবার ইলেকট্রিক ফিল্ডটা ভার্টিক্যাল। দেখো একটা ভার্টিক্যাল দুইটা মেটাল প্লেট নেওয়া হয়েছে, যেদের মধ্যে ইলেকট্রিক ফিল্ডটা কিন্তু এবার ভার্টিক্যাল দেখা যাচ্ছে। হ্যাঁ ভাইয়া। ভার্টিক্যাল ইলেকট্রিক ফিল্ড হলে তোমার এই ইলেকট্রনগুলো কি উপরের দিকে বা নিচের দিকে ফোর্স খাবে, রাইট? এই ক্ষেত্রে হচ্ছে বলা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড, দেখো তো ইলেকট্রনের যে ইলেকট্রনগুলো যে আসতেছে, তাদের ইলেকট্রন বিমগুলো উপরের দিকে বাঁকা হচ্ছে, রাইট? মানে বেন্ড করতেছে না উপরের দিকে, দেখো তো। আমি জানি না এটা বোঝা যাচ্ছে নাকি ডায়াগ্রামটা। ইলেকট্রন বিমগুলা হ্যাঁ, বোঝা যাচ্ছে। বোঝা যাচ্ছে কেন উপরের দিকে বেন্ড করতেছে? কারণ ভার্টিক্যাল যে ফিল্ড ছিল, সেখানে উপরেরটা পজিটিভলি চার্জড প্লেট, নিচেরটা নেগেটিভলি চার্জড প্লেট। সো ইলেকট্রনগুলো ইনিশিয়ালি হরিজন্টালি যাচ্ছিল, বাট এই 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 ফিল্ডের মধ্যে ঢোকার পরপর তারা উপরের দিকে হচ্ছে তাদের অ্যাক্সেলারেট করানো হবে আর কি। কারণ নেগেটিভলি চার্জ যে চার্জগুলো থাকবে, তারা উপরের দিকে একটা ফোর্স খাবে এই ফিল্ডের মধ্যে ঢোকার পরে। তো এই জন্য ইলেকট্রন বিমগুলো উপরের দিকে বেন্ড করবে, এবং আলটিমেটলি একদম শেষ মাথায় দেখবা তোমরা একটা ব্রাইট একটা ডট দেখতে পারবা, মেইনলি কারণ এখানে একটা ফ্লোরেসেন্ট স্ক্রিন রাখা হয়েছে। ফ্লোরেসেন্ট স্ক্রিনটা মেইনলি এরকম একটা, মানে একটা স্ক্রিন যেখানে কিছু কেমিক্যাল দেওয়া থাকে, যারা ইলেকট্রন এসে হিট করলে তারা হচ্ছে গ্লো করে। তো তোমরা হচ্ছে ফ্লোরেসেন্ট স্ক্রিনের থ্রুতে বুঝতে পারবা যে ইলেকট্রন বিমটা কি উপরের দিকে বাঁকা হয়েছে, নাকি বাঁকা হয় নাই, নাকি নিচের দিকে বাঁকা হয়েছে, কোন দিকে বেন্ড করতেছে সেটা বোঝা যাবে। এটুকু ক্লিয়ার? হ্যাঁ ভাইয়া। তো এখানে মেইন যে কনসেপ্ট তোমাদের বুঝতে হবে সেটা হচ্ছে, এখানে কি একটা ইলেকট্রিক ফিল্ড দেওয়া হয়েছে? এই যে এখানে যেটা পাওয়ার সাপ্লাইয়ের জন্য এখানে এই পার্টটাতে আমি যে পার্টটা ব্লু কালার হাইলাইট করতেছি, এখানে একটা ইলেকট্রিক ফিল্ড আছে কি নাই?
আছে। এই ইলেকট্রিক ফিল্ডটা তোমার ইলেকট্রনগুলোকে কি অ্যাক্সেলারেট করাবে নাকি না? করাবে। তাহলে ইলেকট্রনগুলো কি গেইন করবে? কাইনেটিক এনার্জি গেইন করবে। হ্যাঁ। এবং যেহেতু ইলেকট্রিক ফিল্ড দিচ্ছে, তাহলে এই কাইনেটিক এনার্জিটা মেইনলি কি ইলেকট্রিক্যাল এনার্জি থেকে আসতেছে নাকি না? তাহলে কাইনেটিক এনার্জি ইকুয়াল হ্যাঁ। টু ইলেকট্রিক্যাল এনার্জি আমরা করতে পারবো। সেক্ষেত্রে কাইনেটিক এনার্জি হবে হাফ এম ভি স্কোয়ার, আর ইলেকট্রিক্যাল এনার্জি কি হবে? ভি কিউ, রাইট? ভোল্টেজ ইন্টু চার্জ। এখানে ভোল্টেজ হিসেবে তোমরা কোন ভোল্টেজ দিবা? ভোল্টেজ দিবা হচ্ছে এই যে এখানে যে পাওয়ার সাপ্লাই ধরো 5000 ভোল্টেজ দেওয়া আছে না, এই ভোল্টেজটা তোমরা ওখানে দিবা, বুঝছো? এই জায়গায়। আর কিউ এর জায়গায় কি চার্জ দিতে হবে, রাইট? এখানে চার্জ বলতে কি জাস্ট চার্জ অফ ওয়ান ইলেকট্রন, যেহেতু আমরা পার ইলেকট্রন এই ক্যালকুলেশনটা করতে পারবো। এটা কি বোঝা গেছে? যেখানে চার্জ কার্ডটা দিতে হবে, ভোল্টেজ কি সেটা দিতে হবে। জি ভাইয়া। ম্যাচড কার্ড দিবা। ম্যাথটা হ্যাঁ, কার ম্যাচ দিব আমরা এখানে? যাকে আটটা দিব। অ্যাক্সিলারেট করাচ্ছ তাকে, কাকে অ্যাক্সিলারেট করাইতেছি এখানে আমরা? ইলেকট্রিক ফিল্ড গুলা ইলেকট্রিক কাদেরকে অ্যাক্সিলারেট করে? ইলেকট্রনস গুলাকে। তাহলে ম্যাস অফ ইলেকট্রন দিবে এম এর জায়গায়। আচ্ছা। সেখান থেকে তোমরা কি বের করতে পারবা? ভেলোসিটি বের করতে পারবা, যে ইলেকট্রন গুলা কত পরিমাণ হরিজন্টাল ভেলোসিটি দিয়ে তারা আগাবে, ঠিক আছে? আম, জি ভাইয়া। এই তো। এবং এটা দিয়ে আমরা একটা হরিজন্টাল ভেলোসিটি বের করতে পারবো। এরপরে তোমাদেরকে যেটা এই টাইপের কোশ্চেন থেকে তোমাদের মেনলি যে ক্যালকুলেশনগুলো আসবে, ক্যালকুলেশনগুলো মেনলি এখানকার কিছু ক্যালকুলেশন তোমাদেরকে দিবে, যেটা হচ্ছে হরিজন্টাল আর ভার্টিক্যাল মোশনের যে ক্যালকুলেশনগুলো আছে না এসে যেটা করতা, যে ধরো এই ইলেকট্রিক ফিল্ডের জন্য ইলেকট্রনগুলো একটা হরিজন্টাল ভেলোসিটি নিয়ে আসতেছে নাকি, তাদের একটা হরিজন্টাল ভেলোসিটি আছে। বাট পরবর্তীতে গিয়ে তাদের যে ইলেকট্রিক ফিল্ড আসে, সেই ইলেকট্রিক ফিল্ডের জন্য ইলেকট্রনগুলো কি এভাবে উপরের দিকে বাঁকা হয়ে যায়? মেনলি কারণটা কি? কারণ ইলেকট্রনগুলোর একটা হরিজন্টাল ভেলোসিটি আছে, আবার একটা ভার্টিক্যাল ভেলোসিটিও তাদের আছে নাকি? হ্যাঁ। আমরা প্রজেক্টাইল মোশন থেকে জানি যে হরিজন্টাল ভেলোসিটি কি থাকে, কনস্ট্যান্ট থাকে নাকি? এখানে হ্যাঁ, কথা ভার্টিক্যাল থাকে। ভেলোসিটি মেইনলি চেঞ্জ হবে। এখানে ভার্টিক্যাল ভেলোসিটি কেন চেঞ্জ হবে? কারণ ইলেকট্রনগুলোকে উপরের দিকে অ্যাক্সেলারেট করা দিবে তোমার এই ইলেকট্রিক ফিল্ডটা। সেই অ্যাক্সেলারেশনটা কত সেটা তোমাদের বের করতে হলে এখানে ক্যালকুলেশন করতে হবে। সেই ক্যালকুলেশনগুলো আমরা দেখছিলাম, এখানে তোমরা একটু ক্যালকুলেশনগুলো একটু ডিটেলটা দেখে নিও। যেমন স্পিড তো অলরেডি বললাম হরিজন্টাল যে ফিল্ডের জন্য, সেটার জন্য ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ হচ্ছে ভি বাই ডি দিয়ে করতে পারবা। টাইম হচ্ছে ডিস্টেন্স বাই স্পিড দিয়ে করতে পারবা, যেখানে ডিস্টেন্স হচ্ছে তোমার লেন্থ অফ দ্য প্লেট, মানে প্লেটগুলো যতটুকু লম্বা, এই যে এই প্লেটগুলো যতটুকু লম্বা ডিস্টেন্সটাও কি ততটুকুই হবে না? মানে এখান থেকে হ্যাঁ ভাইয়া, বুঝছি এখানে যদি বুঝছি। আমি ডিস্টেন্সটা নিতে চাই, তাহলে এই ডিস্টেন্সটা কি প্লেটগুলো যতটুকু লম্বা সেটাই কি তুমি ডিস্টেন্স নিতে পারবে আর কি। সেটাই এখানে আমি বললাম আর কি। আর অ্যাক্সেলারেশনের জন্য তোমার কি জানতে হবে? ফোর্স বাই ম্যাস করতে হবে, রাইট? ইলেকট্রনের জন্য আর কি। এই যে অ্যাক্সেলারেশনের জন্য আমরা ফোর্স বাই ম্যাস করব। এখানে ম্যাস হচ্ছে ম্যাস অফ ইলেকট্রন, আর ফোর্স হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক যে ফোর্সটা, যেটা কে দিচ্ছে? এখানে ইলেকট্রিক ফিল্ডটা দিবে নাকি? এই যে এই ইলেকট্রনগুলো কি উপরের দিকে একটা ফোর্স খাবে নাকি না? হ্যাঁ। সেই ফোর্সটা আমরা কেমনে বের করতে পারি? ফোর্সের ফর্মুলা কি বলো? এম এ। এম এ, বাট এখানে আমরা এম এ দিয়ে পারবো না। ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সের ফর্মুলা কি? ও ইলেকট্রিক্যাল যে ইলেকট্রোস্ট্যাটিক যে ফোর্স, সেটার ফর্মুলাটা কি? এক সেকেন্ড ভুলে গেছি। ইকিউ, ইকিউ, ইকিউ। এই ক্ষেত্রে ই হচ্ছে ভি বাই ডি নাকি? যেহেতু এটা মানে দুইটা মেটাল প্লেটের মধ্যে আমি ইলেকট্রিক ফিল্ডটা দিচ্ছি, ভি বাই ডি করতে পারবো। ভি হচ্ছে পোটেনশিয়াল ডিফারেন্সটা তোমাদের জানানো হবে, যে এইটা কতটুকু ভোল্টেজের মধ্যে কানেক্ট করা। ডি হচ্ছে এই মেটাল প্লেট দুটো কতটুকু ডিস্টেন্স আপার্ট। আর চার্জ হচ্ছে চার্জ অফ দি ইলেকট্রন। ঠিক আছে, এভাবে কি ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সটা পাবা? হ্যাঁ। এখন তোমাদের একটা কোশ্চেন হতে পারে যে ইলেকট্রন তো নিচের দিকেও তার ওয়েট থাকে, রাইট? বাট আমরা এই ওয়েটটাকে এখানে কনসিডার করি না, কারণ ওয়েটটা মানে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সের তুলনায় ওয়েটটা অলমোস্ট নেগলিজিবল হয় আর কি।
বুঝছো? এই জন্য আমরা ইলেকট্রনের জন্য এই ক্ষেত্রে ধরে নিব যে তার একমাত্র ফোর্স হচ্ছে উপরের দিকে তার ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সটা আর কি। তার নিচের দিকে একটা ওয়েট আছে, বাট সেই ওয়েটটাকে আমার এখানে ইগনোর করলেও হবে, কোনো সমস্যা নাই। এই জন্য এখানে দেখবা ক্যালকুলেশনের মধ্যে অ্যাক্সেলারেশন ইকুয়ালস টু ফোর্স বাই ম্যাস করা হচ্ছে, যেখানে ফোর্স হচ্ছে ই কিউ, ই ইন্টু কিউ এর যে ফোর্সটা সেটা করা হয়েছে, বুঝছো? নাকি বোঝা যায় নাই? বুঝছি ভাইয়া। আচ্ছা, দেন ভেলোসিটি আর ডিসটেন্স তোমরা বের করতে পারবা নর্মাল যে হরিজন্টাল ভার্টিক্যাল মোশনের ক্যালকুলেশন দিয়ে। তো সেখান থেকে তোমরা হাইট গেইনটা বের করতে পারবে, যে তোমার ইলেকট্রনগুলা কতটুকু উপরে উঠছে আর কি। তো অ্যাকচুয়ালি ইলেকট্রনগুলো এই লেভেলে ছিল, রাইট? তারা এই লেভেল থেকে এই লেভেলে উঠে আসছে, তো তারা কতটুকু ডিস্টেন্স উপরে উঠছে সেটা তোমরা ভার্টিক্যাল ভেলোসিটি আর ভার্টিক্যাল অ্যাক্সেলারেশন আর টাইম দিয়ে বের করতে পারবা। সো একটু আমি তোমাদের সাজেস্ট করবো এই ক্যাথোড রে টিউব বা ইলেকট্রন গানের এই ক্যালকুলেশনটা অন্তত একটু তোমরা দেখা যাও, এটা তোমাদের এক্সামে দিবে। আই থিঙ্ক সাইফোসের এক্সামে এটা দিতে পারে। এটা কোশ্চেন পেপারে অনেক কমন, তো এই টাইপের একটা ক্যালকুলেশন তোমাদের এক্সাম অ্যাকচুয়ালি দিয়ে দিবে। সো আমি সাজেস্ট করবো যে এইটা তোমাদের নোটে থাকলে, বা আমি পিডিএফ তো অলরেডি ক্লাসরুমে দেওয়া আছে, একটু প্লিজ এটা দেখে নিও।